A very good evening to all. It is my great pleasure to welcome you all this special event, a book talk by Professor Ipshita Haldar, a renowned scholar from Jadavpur University, India. Her works on focuses on the cultural and literary aspects of Muslim piety, particularly in the context of Bengal. Tonight, we have the privilege of delving into a profound exploration of the intersection of history, literature, and faith. Professor Haldar will be discussing her latest and award-winning work, Reclaiming Karbala, Nation, Islam and the Literature of the Bengali Muslim. This event organized by Center for South Asian History and Cultural Studies and Shorai. We are eager to hear Professor Haldar's unique perspective on this significant historical and cultural event. I encourage all of you to engage actively with Professor Haldar's presentation. Please feel free to ask questions and share your thoughts during the Q&A session. So without further ado, let's welcome Professor Ipshita Haldar to the stage. Thank you. Thank you. Center for South Asian History and Cultural Studies কে আমার শুক্রিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে নমস্কার। এখানে আমি আজকের অধিবেশনে আমার যে মনোগ্রাফটি রিক্লেমিং কারবালা, নেশন ইসলাম অ্যান্ড লিটারেচার অফ দ্য বেঙ্গলি মুসলিমস সেটা নিয়ে আলোচনা করব, এবং আমি এই সংস্থায় সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুক্রিয়া জানাই, ধন্যবাদ জানাই যে আমার বইটি নিয়ে আলোচনার একটি সুযোগ এখানে করে দেওয়ার জন্য। আসলে আমি একটা কথা আগেই বলে রাখি, এইটা আমার ঢাকায় বসেই আসলে আলোচনাটা করার ইচ্ছে ছিল, কিন্তু নানাবিধ কারণে ঢাকায় গিয়ে উঠতে পারিনি। আশা করা যায় সামনের বছর নিশ্চয়ই ঢাকায় পৌঁছতে পারবো এবং সকলের সঙ্গে সরাসরি মুখোমুখি কথা হবে। উম, এই যে বইটি রিক্লেমিং কারবালা, এটা আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে এটি কারবালার যুদ্ধের কাহিনী বিষয়ক। এবং প্রথমেই বলে রাখি, এটি আসলে মহরম বিষয়ক নয়, কিন্তু মহরমের কথা বারবার আমার এই আলোচনায় ফিরে আসবে। আমার আলোচনার মূল সূত্র হচ্ছে কারবালার যুদ্ধ বিষয়ক কাহিনী, যেখানে রসুলের নাতি দৌহিত্র ইমাম হোসেনের শাহাদাত হয়। এবং আমি দেখতে চেষ্টা করেছি যে 19 শতক থেকে মাঝামাঝি থেকে 20 শতকের শুরু পর্যন্ত কিভাবে কারবালার কাহিনী হয়ে উঠেছিল বাঙালি মুসলমানের আত্মপরিচয় নির্মিতির একটি বিশেষ অক্ষ। এবং সেটা একদিক থেকে যদি আমরা স্ক্রিপচারাল ইসলাম ভাবি, কেতাবি শরীয়তি ইসলাম ভাবি, তার সরাসরি উচ্চারণ ভাবি, বা অন্যদিকে যদি সেই সংক্রান্ত আমরা সাহিত্য দেখতে চেষ্টা করি, সেটা গদ্য আখ্যান হতে পারে, সেটা কাব্য নির্ভর নির্মিতি হতে পারে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কারবালার কাহিনীর একটা বিশেষ একটি উপস্থিতি আছে। তো কেন এই উপস্থিতি, এবং উপস্থিতির কারণ কি, আর তার ফলেই বা কি ঘটলো? আর তার সঙ্গে আমরা শিয়া এবং সুন্নি যে মতাদর্শগুলি, যেগুলি কারবালার যুদ্ধ বলতে গিয়ে অবধারিতভাবে এসেই পড়বে, সেগুলোকেই বা কিভাবে রাখবো? কিন্তু আলোচনাটা কিন্তু আসলে কারবালা যুদ্ধ নিয়ে নয়। কারবালা যুদ্ধ এটার উপলক্ষ মাত্র। আসলে আমাদের দেখার অনুধ্যানের বিষয় হবে যে কি করে 19 শতকের মাঝামাঝি থেকে বাঙালি মুসলিমের জনপরিসর, যেটাকে আমরা পাবলিক স্ফিয়ার বলি, সেইটা তৈরি হতে শুরু করলো এবং এক ধরনের সাংস্কৃতিক জাতীয়তাবাদ তৈরি হতে শুরু করলো। কারণ আমরা যখনই দক্ষিণ এশিয়ায় তথা ভারতবর্ষকে, এবং তৎকালীন বুঝতেই পারছি আমরা তখনও বঙ্গবিভাগ হয়নি, সেই সময় ইতিহাসকে দেখি, সেই সময় জাতীয়তাবাদের ইতিহাসকে দেখি, সবসময় সেই ইতিহাস এবং জাতীয়তাবাদের আলোচনা আমরা দেখতে পাই যে হিন্দু জাতীয়তাবাদকে ঘিরে হয়, যে হিন্দু জাতীয়তাবাদের নির্মাণ এক ধরনের হিন্দু মধ্যবিত্ত বুদ্ধিজীবী ভদ্রলোক দ্বারা নির্মিত। সেখানে বড়জোর আজকালকার আলোচনায় আমরা খানিকটা ব্রাহ্ম সমাজের আলোচনা পাই, কিন্তু বাঙালি মুসলমান বুদ্ধিজীবী এবং উলামা সেই সময় যে কি করছিলেন তার কোনো হদিশই এখনো অবধি পাওয়া যায় না। কাজেই কারবালার যুদ্ধের উপলক্ষে এই সংক্রান্ত যাবতীয় প্রতর্কের উপলক্ষে আমরা যেটা দেখতে চেষ্টা করব, যে আমি এই বইতে নির্দেশ করার চেষ্টা করেছি, তো সেটা হলো বাঙালি মুসলমানের আধুনিক জনপরিসর কিভাবে নির্মিত হলো, তার মূল লক্ষ্যগুলি কি কি, সেগুলি কি জনপরিসরের আলোচনার দিকে আমাদের নিয়ে যাবে। এবং আমরা দেখব যে কিছুতেই সংস্কারজান ইসলাম, রিফর্মিস্ট ইসলামের আলোচনা ছাড়া সেটা করা সম্ভব নয়। এবং সেই আলোচনায়
আচ্ছা, একটা জাস্ট কথা বলে রাখছি, কারণ এটা যেহেতু আমি কিছু দেখে পড়ছি না, আপনারা যদি সবাই একটু অডিওটা অফ রাখেন, কারণ আমি এখনই কথাগুলো আপনাদেরকে বলছি, আমি কিছু লেখা দেখে বলছি না। তো এইটা এইটা আমাদের দেখার বিষয় যে কি করে আধুনিক জনপরিসরের নির্মিতি জনপরিসরের নির্মিতি বাঙালি মুসলমানের, তার সঙ্গে ওতপ্রোত সম্পর্ক আছে সংস্কারজানি ইসলামের। তা বাদ দিয়ে কিছুতেই আধুনিকতার নির্মাণকে বোঝা সম্ভব নয়। এবং এটা তো শুধু ইসলামের জন্য নয়, বাঙালি মুসলমানের জনপরিসরের জন্য নয়। যদি আমরা হিন্দু আধুনিক জনপরিসরের দিকে তাকাই, বা ব্রাহ্ম জনপরিসরের দিকে তাকাই, বা আধুনিক বৌদ্ধ জনপরিসরের দিকে তাকাই, যা কিনা 19 শতকের মাঝামাঝি থেকে শুরু হয়েছে, তা কিন্তু একেবারেই ধর্মীয় সংস্কারমূলক যে আদর্শ তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খালি সেই যে জনপরিসরের আলোচনা, যেটা আপাতত হিন্দু এবং ব্রাহ্ম জনপরিসর নিয়ে মুখ্যত রয়েছে, সেখানে আমরা এখনো অবধি বাঙালি মুসলমানের জনপরিসরের কোনো খোঁজ পাই না। বলতে পারি যে একটা ধরনের আলোচনা, ধরা যাক নীলেশ বোস নামে একজন ঐতিহাসিক করেছেন, এবং আমার বইটি তার খানিকটা সিকুয়েল হিসেবে আসে, যদিও আমার অনুধ্যানের বিষয় খানিকটা অন্যরকম ছিল এবং আমার সময় কালও আলাদা। কিন্তু এই ধারায় সদ্যই আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনাটি আজকে আমাদের এই অধিবেশনের বিষয়। এবং সেইটা বলতে গিয়ে আহ, আমি দেখাতে চাই যে তাহলে বাঙালি মুসলমান জাতীয় বলতে, জাতীয়তা বলতে, জাতীয় সাহিত্য বলতে, জাতীয় আদর্শ বলতে কি ভাবছিলেন, এই জাতীয়তার বোধটা কেমন, কিভাবে তা নির্মিত হলো, সেইটা পড়তে গিয়ে যেহেতু আমরা বলে ফেলেছি যে ইসলামী সংস্কারজানি আন্দোলনের সঙ্গে না জড়িত করে দেখা যাবে না, তাহলে কি বাঙালি মুসলমানের জনপরিসরের ধারণা থেকে আমরা ইসলাম সম্পর্কে তারা কি ভাবছিলেন, কিভাবে সেইটা দিয়ে একটা আধুনিক বাঙালি উম্মাহ তৈরির চেষ্টা করছিলেন, আমরা কি সেই পাঠও পড়তে পারি? এই যে জাতীয় সাহিত্য পড়ার পাঠ্যপদ্ধতি কি আমাদের আত্মপরিচয়ের রাজনীতি এবং বাঙালি মুসলমানের যে জাতীয়তা এবং তার যে ইসলাম নিয়ে ধারণা এই দিকে ফিরিয়ে নিয়ে যাবে? এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা তাহলে কারবালার যুদ্ধকে কি করে রাখবো, কোথায় রাখবো, সেটাই হবে আমাদের আলোচনার বিষয়। সেই আলোচনা শুরু করার আগে আমি জাস্ট আমার যেটাকে বলা হয় গবেষণার যে ফ্রেমওয়ার্ক, গবেষণার যে কাঠামো, তাত্ত্বিক কাঠামো, সেইটা একটু বলে নিতে চাই। প্রথমত, এই আলোচনাটা দাঁড়িয়ে আছে বাঙালি মুসলমানের জনপরিসরকে একটি আধুনিক জনপরিসর হিসেবে দেখে, আধুনিক জাতীয় জনপরিসর হিসেবে দেখে। এবং এই আলোচনায় তিনটি অক্ষ আছে। একটি অক্ষ হচ্ছে যে এই আলোচনা যেহেতু ইসলামী সংস্কারজানি আন্দোলনের সঙ্গে জড়িত, এই প্রসঙ্গে পাশাপাশি আমরা ওদের মাথায়, উলামা এবং বুদ্ধিজীবীর মাথায় ইসলাম কি, এই যে ধারণা তৈরি হয়েছিল, তার থেকে আমরা কোনো একটা তাত্ত্বিক প্রশ্নে আসতে পারি কিনা। বিশেষত আমরা যেটা দেখতে পাই যে বৃহদার্থে ইসলাম কি, ইসলামকে বোঝার অক্ষগুলি কি হবে, ইসলামকে বোঝার প্রবণতাগুলি কি হবে, সেই নিয়ে যে তাত্ত্বিক প্রস্থানগুলি রয়েছে আমরা তার সঙ্গে যুক্ত হতে পারি কিনা। এই প্রসঙ্গে আমি তালাল আসাদের ইসলামের যে অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি অফ ইসলাম, সেখান থেকে আলোচনা শুরু করেছি। এবং আমি দেখিয়েছি যে উনি যেভাবে আহ ইসলামকে দুটি অক্ষে বোঝার চেষ্টা করছেন, তার মধ্যে বিবিধতা আছে, তার মধ্যে নানা ধরনের অন্তর্নিহিত দ্বন্দ্ব আছে। কিন্তু এই যে দুটি অক্ষ, একটার নাম উনি দিয়েছেন অর্থোডক্সি, আর একটার নাম দিয়েছেন অর্থোডক্সি ইন পাওয়ার। অর্থোডক্সি হচ্ছে ইউনিভার্সাল, যার মধ্যে একটা মূল কাঠামো আমরা দেখতে পাই, শরীয়তি ধারণার কেন্দ্র আমরা দেখতে পাই, এবং যেটাকে অর্থোডক্সি ইন পাওয়ার উনি বলছেন, সেটা হচ্ছে লোকাল যারা উলামা, স্থানীয় যারা উলামা, তারা কিভাবে এই ভেরিয়েশনটা তৈরি করছেন, এই নানাবিধ রূপ তৈরি করছেন। এবং সেইটা করতে গিয়ে পরবর্তীকালে আমরা দেখতে পাই সেই আলোচনার ধারা ধরে সাহাব আহমেদ নামে একজন এসেছেন। তিনি ইসলাম কি এই আলোচনা করতে গিয়ে বলছেন যে শুধু আমরা যদি শরীয়তি ধারণার উলামা নির্দিষ্ট কেন্দ্রীয় হতে পারে অর্থোডক্সি বা অর্থোডক্সি ইন পাওয়ার, যেটা স্থানীয় উলামা, এর মধ্যে থাকি, তাহলে আমরা ইসলাম নিয়ে যে সৃজনশীল উচ্চারণ বা ইসলাম নিয়ে যে দার্শনিক উচ্চারণ, সেগুলোর মধ্যে থেকে আমরা ইসলামকে বুঝতে পারবো না। তো সেখানে শাহ আহমেদ বলছেন যে আমরা সেখানে তাহলে সুফি যে তত্ত্ব, সুফি সঙ্গীত এবং সুফি নানা রকম উচ্চারণকে দেখতে পারি, এবং তারই সঙ্গে আমরা ইসলামিক দর্শনকে দেখতে পারি। এবং একে উনি বলছেন যে তার ফলে আমাদের হাতে অনেকটা ক্ষমতা চলে আসে যে ইসলামের মধ্যে দিয়ে শরীয়তি ধারা এবং তার পাশাপাশি যে সৃজনশীল উচ্চারণগুলো তৈরি হয়।
কিন্তু এরা পুরোটাই ওরা মধ্যযুগকে নিয়ে আলোচনা করছেন। আমি যেটা এখানে করতে চাইছি, শাহাব আহমেদের ধারায় যে এটাকে, যে সৃজনশীল ইসলামী ধারণার কথা বলা হচ্ছে, সেখানে আমি সাহিত্য আলোচনা করতে চাইছি। এবং সেইটা করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে তার ফলে ইসলামকে নানাবিধ জায়গা থেকে দেখার একটা সূত্র তৈরি হয়। তার ফলে এই যে অর্থোডক্সি ইন পাওয়ার, স্থানীয় উলামার কথা বলছেন তালাল আসাদ, এবং সেখান থেকে তারই একটি অঙ্গাঙ্গী এবং পাশাপাশি রূপ হিসেবে আমরা দার্শনিক এবং সুফি তাত্ত্বিকদের কথা পড়তে বলছেন আমাদের শাহাব আহমেদ, তার থেকে একটা বিস্তৃত জায়গায় যেতে পারি। যেখান থেকে আমি আমার প্রথম প্রশ্নটি রাখতে চেয়েছি যে এই যে বাঙালি মুসলমানের আধুনিকতা বা বাঙালি মুসলমানের জাতীয় সাহিত্য এবং জাতীয়তাবোধের কথা বলছি, কারা এর নির্মাতা? আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি যে হিন্দু জাতীয়তাবাদের নির্মাতা কারা, বা ব্রাহ্ম জাতীয়তাবাদের, ব্রাহ্ম আধুনিকতার আধুনিক সমাজের নির্মাতা কারা। যদি আমরা এই দিকে তাকাই, বারবার আমাদের ইতিহাস নির্মাতা, আধুনিক ইতিহাস নির্মাতা বলতে, আধুনিক জনপরিসরের নির্মাতা বলতে আমাদের মাথায় সবসময় এক ধরনের একমাত্রিক ভদ্রলোকী অবস্থানের কথা চোখে পড়ে। কিন্তু আমরা যদি এইভাবে তালাল আসাদের সঙ্গে শাহাব আহমেদকে ধরে যদি আমরা এই অর্থোডক্সির আলোচনা করি এবং সৃজনশীল ইসলামের আলোচনা করি, বঙ্গদেশে আধুনিকতা তৈরি হচ্ছে বিরাট বড় একটা স্পেকট্রামের মধ্যে দিয়ে। তার শ্রেণী ধারণা আলাদা, তার কার কোনটায়, কোন ভাষায় কার বেশি দক্ষতা, কোন ভাষা তিনি নির্বাচন করতে চান সেইটার ওপর, কারা এই শিক্ষা ব্যবস্থার কোনখানে আছেন, কারা মাদ্রাসা শিক্ষিত, কারা মাদ্রাসা শিক্ষার সঙ্গে সঙ্গে তৎসম বাংলার চর্চা করছেন, কারা আবার সেকেন্ডারি স্কুলে যাচ্ছেন কিন্তু আলাদা করে যে শরীয়তি শিক্ষা সেটা করছেন। ফলে আমরা বিরাট বড় একটা শ্রেণীবিন্যস্ত সমাজকে দেখতে পাবো, যারা এই আধুনিকতার যাকে আমরা বলতে পারি নির্মাতা, আধুনিকতার লেখক হিসেবে যাদের বলতে পারবো। ফলে সেই প্রসঙ্গে আমরা দেখব যে তথাকথিত ভদ্রলোক আর তথাকথিত জনপ্রিয় সাধারণ বর্গ, তার মধ্যে নানা স্তরীয় বাঙালি মুসলমানের অবস্থান আছে এই আধুনিকতা নির্মাণে। এবং তাদের আবার ইসলামের সঙ্গে যোগাযোগও ভিন্ন ভিন্ন। এই ইসলামকে তখন আমাদের বুঝতে হবে উম, যে ফিরকা ঘটিত এবং মাযহাবী যে পার্থক্য তার মধ্যে দিয়ে। ফলে আমরা যে উম্মাহর কল্পনা করছি, যদিও বাঙালি মুসলমান বুদ্ধিজীবী এবং উলামা তারা কখনোই বলবেন না যে তারা যেটা নির্মাণ করছেন তার সেটা আসলে একটা উম্মাহ শব্দটা ওরা ব্যবহার করবেন না, ওরা কিন্তু তৎসমতে যাবেন, বাংলা তৎসমতে, এবং ওরা বলবেন যে ওরা একটা জাতীয়তাবাদী পরিসর তৈরি করছেন। খুবই মজার একটা জিনিস আমরা লক্ষ্য করব যে তৎকালীন উর্দু রচনায় কিন্তু মিল্লাত, উম্মাহ, তারপর কোয়াম, এইগুলো, এই শব্দগুলি, এই যে আত্মপরিচয়, যৌথ আত্মপরিচয় এবং তার সঙ্গে পরিসরের ধারণার যে সম্পর্ক, উর্দু বয়ানে কিন্তু সেটা চলে এসেছে। কিন্তু আমাদের যারা উলামা এবং আমাদের যারা বাঙালি মুসলমান বুদ্ধিজীবী, তারা কিন্তু উর্দু আখ্যানগুলি পড়লেও, উর্দু বয়ানগুলি পড়লেও তারা কিন্তু ভাষা হিসেবে বেছে নিচ্ছেন বাঙালি হিন্দু পরিসরে নির্মিত তৎসম বাংলার রূপটি। তার জন্য ওরা যেটা করেছেন, প্রথমত এই আধুনিকতার নির্মাণে ওরা দোভাষী, যাকে জেমস লং বলবেন মুসলমানি মুসলমানি বাংলা, তাকে ওরা বর্জন করছেন। আধুনিকতা এবং আধুনিক ইতিহাস নির্মাণ এবং ইসলামকে আধুনিক একটু সন্দর্ভ হিসেবে তৈরি করার জন্য 1880 থেকে এরা যেটা করেন সেটা দোভাষীর বর্জন, এবং এরা তাত্ত্বিকভাবে বর্জন করেন। এবং অবশ্যই তার পেছনে আছে দোভাষীকে বা মুসলমানি বাংলাকে এতদিন ধরে ভাষাতাত্ত্বিকরা কিভাবে দেখেছেন সেই প্রসঙ্গে আমরা জেমস লং এর কথা তো বলতেই পারি, রেভারেন্ড জেমস লং। তার আগে আমরা বলতে পারি ব্লুম হার্টের কথা, যিনি দোভাষী পুঁথি নিয়ে কাজ করছেন। আমরা জর্জ গিয়ারসনের কথা বলতে পারি, যিনি একজন লিঙ্গুইস্ট। এরপরে আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা বলতে পারি, যিনি বাংলা ভাষার নানাবিধ রূপ নিয়ে ভাষাতাত্ত্বিক হিসেবে গবেষণা করেছেন। এদের প্রত্যেকের হাতেই, প্রত্যেকের ধারণাতেই দোভাষী হয়ে দাঁড়িয়েছে মেধাহীন, কটমট বুলিপূর্ণ এক ধরনের স্থাণু এবং অতীতের একটি ভাষা, যা নাকি বাঙালি মুসলমান উলামা তারা নাকি সংস্কৃত জানা পণ্ডিতদের ভাষার, তৎসম ভাষার এক ধরনের প্রতিবয়ান হিসেবে তৈরি করেছিলেন। এবং এগুলির মধ্যে কোনো মেধা নেই, এর মধ্যে কোনো সৃজনশীলতা নেই। ফলে যেটা হয়েছে, যেটা আমার আরেকটি আলোচনার বিষয়, দোভাষীতে যা যা পুঁথি লেখা হয়েছে সেই পুঁথিগুলি আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের আলোচনায়,
জনপরিসর নির্মাণের আলোচনা এবং বাঙালি মুসলমানের আত্মপরিচয় নির্মাণের আলোচনা থেকে দূরে সরে রয়েছে। ফলে আমরা যখন পরে দেখি কাজী আব্দুল মান্নান উনি দোভাষী বা মুসলমানি বাংলা নিয়ে তাত্ত্বিক আলোচনা করছেন, সেখানেও আমরা দেখতে পাই সেটা থেকেও আমরা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি, কিন্তু সেখান থেকে আমরা নতুন কোনো একটা সাহিত্যের ইতিহাসের পথ খুলতে পারি না বা জনপরিসর পড়ার পথকে আমরা খুলতে পারি না। কারণ এটা হয়ে দাঁড়ায় আমাদের কাছে এক মাঝি মাল্লার ভাষা। ফলত সেটা আমরা সকলেই জানি একটা ক্লাস নির্ভর, শ্রেণী নির্ভরতা চলে আসার ফলে এর কোনো ধরনের আধুনিকতা নির্মাণের সামর্থ্য থাকে না। এবং দ্বিতীয়ত, একে বলা হয়, যেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, যে এই দোভাষী হয়ে দাঁড়ায় আম, এক তো মাঝি মাল্লার ভাষা, দুই হচ্ছে সেটার মধ্যে আরবি ফার্সি যে মৃত কাহিনী, মৃত আখ্যান, সেগুলো ছাড়া কিছুই আর এখানে বলা হয় না। ফলে এগুলো জার্গন ভিত্তিক, যেটা সুনীতি কুমারের ভাষা, জার্গন ভিত্তিক হয়ে দাঁড়ায়। এর মধ্যে কোনো ধরনের সাহিত্যিক প্রবণতা বা আধুনিকতাকে ধারণ করার ক্ষমতা নেই। ফলে আমাদের বাঙালি মুসলমানরা যখন মধ্যবিত্ত শ্রেণী হিসেবে, এবার আমি দুটি কথা এখানে প্রসঙ্গত না বলে পারছি না। সেটা হলো, যেহেতু আমাদের আলোচনার বিষয় কারবালার যুদ্ধ একটা লিটারেরি ট্রোপ হিসেবে, সাহিত্যিক একটি বর্গ হিসেবে, আমাদের লক্ষ্য করতে হবে যে 17 শতকের শুরু থেকে 18 শতকের শেষ পর্যন্ত বেশ কিছু কারবালার বিষয়ক কাব্য বাংলা সাহিত্যে রচিত হয়েছে। চট্টগ্রামে একাধিক হয়েছে, সিলেটে হয়েছে, রংপুরে হয়েছে, এবং তারপরে আমরা হুগলির জেলাতেও দেখতে পাই। এবং আমরা দেখব একটু ব্রজবলি নির্ভর ভাষা থেকে ক্রমশ যত আমরা 18 শতকের শেষের দিকে আসছি, চট্টগ্রামে এবং হুগলি জেলায় আরবি ফার্সি এবং তারপরে হিন্দুস্তানি শব্দের আহরণ অনেক বেড়ে যাচ্ছে। এবং তার ফলে আমরা যখন দোভাষী আলোচনা করছি, আমরা গ্রিয়ারসন এবং কাজী আব্দুল মান্নান, এদের থেকে, এরা বলছিলেন মধ্যযুগ থেকেই দোভাষী আছে বা মুসলমানি বাংলা আছে, আমরা সেই পথে যাচ্ছি না। আমরা এই 18 শতকের শেষ দিকে হুগলির যে অঞ্চলটি বিশাল বড় শরীয়তি জ্ঞান কেন্দ্র ছিল, সেখানে আমরা দোভাষীকে আহ সংঘবদ্ধ হতে দেখতে পাচ্ছি। এরপরে যেটা আমরা দেখব, যখন ছাপা প্রথম শুরু হবে, এই রংপুরের হেয়াত মাহমুদের জংনামা এবং হুগলির গরিবুল্লাহর জংনামা, সেই দুটি প্রথম ছাপা হবে ছাপাখানাতে। এবং এই সময় অনেকে আসবেন যারা দোভাষীতে কারবালার কাহিনী লিখবেন। সেখানে জোনাব আলী নামে একজন কবি আসবেন, সাদ আলী আব্দুল ওয়াহাব আসবেন, মুন্সি মুন্সি এসহাক উদ্দিন আসবেন, কাজী আমিনুল হক আসবেন। এরা প্রত্যেকে কারবালার কাহিনী লিখবেন। কিন্তু একটা যোগ আমাদের করতেই হবে, যদিও 1880 থেকে বাঙালি মুসলমান মধ্যবিত্ত উলামা এবং বুদ্ধিজীবী, মধ্যবিত্ত বলছি পরিসরের পরিবর্তনটা বোঝানোর জন্য, কিন্তু পুরো মধ্যবিত্ত দিয়ে এই শ্রেণী সংক্রান্ত যে স্তর এবং নানাবিধ অবস্থান, নানা জায়গা থেকে আসা বুদ্ধিজীবীর এবং উলামার, সেইটা শুধু মধ্যবিত্ত এই কথাটা দিয়ে বোঝা যায় না, তার নানাবিধ স্বরূপ রয়েছে। কিন্তু এটা বোঝার সুবিধের জন্য বলছি। তারা যখন দোভাষীকে খণ্ডন করে এগোবেন, আমাদের মনে হতে পারে আধুনিকতার যাত্রা সেখান থেকে শুরু হলো। কিন্তু এটাও আমার একটা আলোচনার বিষয়, যে যেহেতু আমাদের দক্ষিণ এশিয়ার তথা এই অবিভক্ত ভারতীয় উপমহাদেশের ঔপনিবেশিক যে ইতিহাস, সেখান থেকে আমাদের আধুনিকতার একটা অন্য আম, নির্মাণ বুঝতে হবে, যা কিনা ইউরোসেন্ট্রিক পশ্চিমা আধুনিকতার মতো নয়। আমাদের কিন্তু আধুনিকতার নানাবিধ ভাষ্য তৈরি করা প্রয়োজন। এবং সেখান থেকে দেখতে গেলে, এক, দোভাষীকে আমরা সে আধুনিক চর্চার বাইরে, যদিও বাঙালি মুসলমান চাইছেন না, যারা আধুনিকতার তথাকথিত নির্মাণ করছেন, তবুও আমরা দোভাষীকে কিন্তু এই আধুনিক সন্দর্ভের সূত্রপাত বলে ভাবতে পারি। এবং দ্বিতীয়ত, যে কারণে দোভাষী আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ দোভাষীতে 1860 থেকে ধরা পড়েছে সংস্কারজানি ইসলামের যে মূল অভিপ্রায় সেইগুলি। এবার সংস্কারজানি ইসলাম কি, জাস্ট দুটি বাক্যে বলে আমরা মূল আলোচনার দিকে চলে যাব, কারণ সংস্কারজানি ইসলামকেই অনবরত তার সঙ্গে যোগাযোগ এবং তার নানা রকম সৃজনশীল রূপক গ্রহণের মধ্যে দিয়েই আমাদের আধুনিকতার চেহারাটি তৈরি হবে, বাঙালি মুসলমানের জনপরিসরের আধুনিকতা এবং তার জাতীয়তার বোধ তৈরি হবে। 19 শতকের শুরু থেকেই আমরা বঙ্গদেশে
ইসলামী যে সংস্কারজনী আন্দোলন তার প্রভাব দেখতে পাই। প্রথমত সেটা উম, শাহ ওয়ালি আল্লাহর যে রিফর্মিস্ট ধারণা, সেই ধারণার বশবর্তী। কখনো শাহ ওয়ালি আল্লাহর পুত্ররা, কখনো তার মুরিদরা, কখনো তার নির্বাচন করা খলিফারা, তারা বঙ্গদেশে ঘুরে ঘুরে প্রচার করেছেন। এবং এই নিয়ে আপনারা জানেন, রফিউদ্দিন আহমেদের দীর্ঘ কাজ আছে দ্য বেঙ্গল মুসলিমস নামে। এটি আমাদের কাছে অত্যন্ত আকর গ্রন্থ। এটি সম্ভবত সবচাইতে প্রথম এই সংস্কার জানি ইসলামের ধারাগুলিকে নিয়ে আলোচনা করে। তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারত থেকে, বরেলি এবং পাটনা থেকে প্রথমত আম, আহ, সৈয়দ আহমেদ বরেলি থেকে, এবং তারপরে তার খলিফারা পাটনা থেকে বঙ্গদেশে আসেন। সৈয়দ আহমেদ বরেলভি কলকাতায় আসেন, এত ভিড় হয়েছিল, শোনা যায় যে উনি পাগড়ি খুলে দস্তবয়াত করার জন্য, শিষ্য দেয়া করার জন্য, মুরিদ করার জন্য পাগড়ি খুলে দিয়েছিলেন। সবাই পাগড়ি ধরে তারা তার মুরিদ হয়েছিল। এবং তারপরে তার আমরা সকলেই জানি যে 1831-এ তার শাহাদাত হয় বালাকোটের যুদ্ধে। এবং ওই একই সালে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের কেল্লার যিনি তৈরি করেছিলেন মীর নিসার আলী বা তিতুমির, তারও ওই সংঘর্ষে মৃত্যু হয়। এবং তার মানে বঙ্গদেশের নিম্নভাগে আমরা দেখতে পাচ্ছি সংস্কার জানি আন্দোলন শুরু হয়ে গেছে, এবং আমরা ফরাজি আন্দোলনের কথা জানি। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দ আহমেদ বরেলভির যে তৈরি করার যে সংস্কার জানি আন্দোলন, যার নাম তারিকা এ মোহাম্মদিয়া, আমরা যেন এটাকে সরাসরি ওয়াহাবি বলে না ফেলি। যদিও অনেক সময় যেহেতু ব্রিটিশ আর্কাইভ এবং ব্রিটিশ ডকুমেন্টে একে ওয়াহাবি বলা হয়েছে, এবং ওয়াহাবি ট্রায়াল ধরে আলোচনা করা হয়েছে এই এই যারা ছিলেন জিহাদি তাদের সম্বন্ধে। অনেক সময় দেখবেন সাধারণ বইতে এদেরকে ওয়াহাবি বলা হয়, কিন্তু আসলে সংস্কার জানি ইসলামের শাখাটির নাম তারিকায়ে মোহাম্মদিয়া। এরপরে খলিফারা আসবেন এবং নানা জায়গায়, বঙ্গদেশের নানা জেলায় তারা ছড়িয়ে পড়বেন এবং তারা প্রচার করবেন। এই প্রচার মূলত হবে ফার্সি এবং পরবর্তীকালে উর্দুতে। তার ফলে আমরা বুঝতে পারছি শুরুর যখন এই প্রথম ওয়েভটা আসছে, প্রথম তরঙ্গ আসছে সংস্কারের, ইসলামী সংস্কারের, তখন কিন্তু তৎক্ষণাৎ সেখানে সংস্কার নিয়ে কোনো পুঁথি লেখা হচ্ছে না। এই সংস্কার নিয়ে পুঁথি লেখা হবে 1860 থেকে দোভাষীতে। এবং সেখানে আমরা মূলত দেখতে পাবো এর পরবর্তীকালে কারামাত আলী জৌনপুরী, যিনি তাইয়ুনি সংস্কার জানি আন্দোলনের প্রবক্তা। এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, আমরা এই শাখাগুলিকে দেখতে পাচ্ছি। তারা কখনো কখনো তারিকায় মোহাম্মদিয়া অনুগ, কখনো তারা তারিকা মোহাম্মদিয়া থেকে একটু সরে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আহ, ভারতকে দারুল হার্ব বা দারুস সালাম বলা হবে কিনা সেই নিয়ে তর্ক হচ্ছে। এটা নিয়ে বিস্তর আলোচনা আছে। তো এইটা আমাদের একটা বিশেষ অনুধ্যানের বিষয় হবে যে যদি আজকে আমরা আহ, বাঙালি মুসলমানের আধুনিকতা, তার জাতীয়তা এবং জাতীয় জনপরিসর নির্মাণ বুঝতে যাই, আমাদের কিন্তু যে প্রতর্কগুলি আসবে তার একটা অন্যতম বিষয় হবে এই সংস্কারজানী শাখাগুলির মধ্যে সম্পর্ক, বিরোধ এবং বিতর্ক, যা কিনা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে তথ্য হিসেবে আসবে। কারণ এরা প্রত্যেকেই জাতীয় চাইবেন, প্রত্যেকেই তৎসমতে লিখতে চাইবেন 1880-র পরবর্তীকালে, কিন্তু এদের প্রকৃত ইসলাম কি তার একটা বিশেষ ধরন থাকবে, যদিও সকলেই প্রকৃত ইসলামই পৌঁছতে পারবেন। কাজেই আমরা এখানে যা যা অ্যানথ্রোপোলজি অফ ইসলামের যে ধারণাগুলো রয়েছে, ইসলামকে তত্ত্ব হিসেবে বোঝার, স্থানীয় ইসলামকে বোঝার যে লেন্সগুলো রয়েছে, তার সঙ্গে আমাদের একটা বিরাট জায়গা যোগ করার থাকে। তা হচ্ছে সংস্কার জানি আন্দোলনগুলোকে সম্যকভাবে বোঝা এবং তাদের পারস্পরিক বাহাস, এবং সেইগুলো একে অপরের সঙ্গে তর্কের মধ্যে দিয়ে তারা কিভাবে জনপরিসরকে নির্মাণ করছিলেন, জাতীয়তার ধারণা তৈরি করছিলেন, সেটাকে জানা। তো সেইটা এই বইয়ের আলোচনায় একটা বেশ খানিকটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে, সেটা একটা ধরনের পরিপ্রেক্ষিত হিসেবেও এসেছে। এইবার যে কথাটি বলছিলাম, যে দোভাষী পুঁথি কারবালার সঙ্গে যা আসে তা এই ধরনের একটা হচ্ছে আদাব সংক্রান্ত পুঁথি, নামাজের ওপর পুঁথি, এবং সবগুলোই দোভাষীতে লেখা, পয়ার, বিশেষত পয়ার কখনো কখনো ত্রিপদী পয়ারে লেখা। এবং এই পুরোটাই আসছে কিন্তু সংস্কার জানি ইসলাম কি সেটাকে বোঝানোর জন্য। ফলত এই পুরোটা আমরা যে সাহিত্য তৈরি, দোভাষী সাহিত্য তৈরি, তার যে বিস্তার এবং তার মধ্যে দিয়ে যে উচ্চারণ তৈরি, সেটাই দেখতে পাই এক ধরনের শ্রোতা এবং নতুন পাঠকের নির্মাণ হচ্ছে। সকলেই পাঠক নন,
পাঠ করে শোনানো হচ্ছে, ফলে আমরা এখানে শ্রোতা পাঠক এই দুটি বর্গকেই এখানে রাখতে পারি। এবং আমরা দেখছি সেটা নামাজের জন্য ম্যানুয়াল হোক, বা আদাব পুস্তিকা হোক, বা কারবালার কাহিনী হোক, বা অন্য কিছু হোক, এর মধ্যে দিয়ে সারাক্ষণ মুমিন, যিনি আগে কিন্তু উদ্দিষ্ট শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন না, তিনি কিন্তু আসছেন, ওহে মুমিন, ওহে মুসলমান বলে একে নিয়ে কাব্য, শরীয়তি কাব্য পড়ে শোনানো হচ্ছে। এটা থেকে খুব আমরা একটা গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণে আসতে পারি যে এইগুলি পড়ার মধ্যে দিয়ে, দোভাষী পুঁথি পড়ার মধ্যে দিয়ে কিন্তু সংস্কার জানি ইসলামের প্রসার ঘটছে, এবং দ্বিতীয়ত তার মধ্যে দিয়ে একটা জনপরিসর তৈরি হচ্ছে, যে জনপরিসর কিন্তু সাহিত্যিক পরিসর। কিন্তু তখনও অবধি ওহে মুমিন শোনো, ওহে মুসলমান শোনো, এ বাদ দিয়ে কোনো আলাদা করে যে এইটা সমাজ, সেইটা কিন্তু দোভাষী পুঁথির মধ্যে হচ্ছে না, যেটা হচ্ছে 1880 থেকে। এবার 1880 শতকে কতগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। প্রথমত, জামাল উদ্দিন আল আফগানি, উনি দীর্ঘ যাত্রায় বেরোনি সফরের এন রুট উনি কলকাতায় আসেন, তারপর উনি কনস্ট্যান্টিনোপল চলে যান। কিন্তু এখানে এসে উনি ফার্সিতে বেশ কয়েকটি বক্তৃতা দেন। সেই বক্তৃতা যারা 1880-র বাঙালি মুসলমান বুদ্ধিজীবী, তারা সেগুলির একটি উর্দু সংকলন করেন, এবং অবিলম্বে সেই বইটি তারা এজমালিতে একসঙ্গে অনুবাদ করেন, এবং জামাল উদ্দিন আল আফগানির জীবনীও লেখা হয়। এবং এই সময় থেকে এরা যে ভাষাটা ব্যবহার করেন, খুব আশ্চর্যজনকভাবে দেখা যায় সেই ভাষাটা তৎকালীন বাঙালি হিন্দু পরিসরে তৈরি হওয়া যে সংস্কৃত গন্ধি তৎসম ভাষা সেটি। কেননা বাঙালি মুসলমানের প্রয়োজন ছিল এমন একটি আধুনিক মাধ্যমের, যার মধ্যস্থতায় তারা ইসলামের নবীকরণ এবং তাদের সমাজের নবীকরণ ঘটাতে পারেন। কাজে এই দুটোকে আমরা যদি সংলগ্ন করি, যে আধুনিকীকরণের জন্য, ধর্মীয় আধুনিকীকরণের জন্য, সংস্কার জানি ইসলামের আধুনিকীকরণের জন্য ওদের দুটো জিনিস দরকার হচ্ছে। একটা হচ্ছে দোভাষী বর্জন, তৎসম গ্রহণ, এবং দ্বিতীয় কথা তোভাষী বলতে লেখার যে শৈলী, তার পয়ারে লেখা, এবং তার যে উদ্দিষ্ট পাঠক তার থেকে একটা ভিন্ন জায়গায় যাওয়ার দরকার ছিল। তো এই সময় থেকে আমরা দেখি যে বাঙালি মুসলমান বুদ্ধিজীবী এবং উলামা, তারা তৎসম বাংলার ব্যবহার শুরু করছেন, এবং তারা নবতর সাহিত্যবর্গ এখানে নির্বাচন করছেন, যার মধ্যে এই নবতর সাহিত্যবর্গ বলতে একটি বিপুল জায়গা, এবং এর মতো চমৎকার এবং এর মতো আহ প্রগাঢ় ইতিহাস খুব কমই আছে। কারণ এখনো অব্দি ইতিহাসটা সম্পূর্ণরূপে এটার সঙ্গে আমরা আমরা এখনো অব্দি এনগেজ করে উঠতে পারিনি, এই ইতিহাসটাকে বোঝা শুরু আমরা করে উঠতে পারিনি। তো এইটা মনে হয় আমাদের একটা ডাক নেওয়া উচিত, যে কিভাবে এই সময় থেকে প্রথমত কোরআন শরীফ বাংলায় অনুবাদ হচ্ছে এই প্রথম, হাদিস, 6টি হাদিস, সহি হাদিস অনুবাদ হচ্ছে, তার সঙ্গে হজরত মোহাম্মদ রসুলের জীবনী লেখা হচ্ছে, এবং তার সঙ্গে তার যে প্রথম 4 খলিফা তাদের জীবনী লেখা হচ্ছে, তার যে 2 নাতি হাসান হোসেনের জীবনী লেখা হচ্ছে, এবং মা ফাতিমা এবং অন্যান্য যারা মহিলা চরিত্র এই সময়ের, তাদের তাদের আইকনিক যারা, তাদের জীবনী লেখা হচ্ছে। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি এই জীবনী এবং এই নতুন ধরনের ইতিহাস নির্মাণ এবং আখ্যান এদেরকে ক্রমে আধুনিক সাহিত্যবর্গ নির্মাণের দিকে নিয়ে যাচ্ছে। এবং এইটা খুবই একটি গুরুত্বপূর্ণ সময় যাদের নাম এখানে করতে পারি, এরা যারা এই জামাল উদ্দিন আল আফগানির জীবনী লিখলেন, এবং যারা তার বই নেচার ও নেচারিয়া নামে অনুবাদ করলেন, তাদের মধ্যে ছিলেন রেয়াজউদ্দিন আহমেদ মাশহাদি, তারপর মেয়ারাজউদ্দিন আহমেদ, যিনি সেন্ট ডাফটন কলেজে এবং সেন্ট জেভিয়ার্স কলেজে আরবি ফার্সির প্রফেসর ছিলেন, শেখ আব্দুর রহিম, যিনি এর খুব গুরুত্বপূর্ণ একজন বুদ্ধিজীবী আমাদের জন্য, মুজাম্মেল হক, যিনি শান্তিপুরের কবি, এবং আম, আরো কয়েকজন, যারা আর 1 বছরের মধ্যেই, এই অনুবাদ করার 1 বছরের মধ্যেই সুধাকর নামে একটি পত্রিকা তৈরি করবেন। এবং সুধাকর পত্রিকা আমাদের এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুধাকরের সঙ্গে তারপরে মিহির সুধাকর এবং শেখ আব্দুর রহিম নানা কিছু করতে থাকবেন। উনি বসিরহাটের মানুষ, এবং আরো যে জিনিসটা আমরা লক্ষ্য করব সেটা হলো, কেউ ময়মনসিংহ থেকে, কেউ বরিশাল থেকে, কেউ বসিরহাট থেকে, কেউ শান্তিপুর থেকে, কেউ নদিয়া থেকে এরা কাজ করছিলেন।
ফলত আমাদের আলোচনায় যে সারাক্ষণ এক ধরনের আধুনিকতার আলোচনায় হয় কলকাতা কেন্দ্রিকতা, নয়তো মুসলিম সাহিত্য সমাজের সময় থেকে ঢাকা কেন্দ্রিকতা থাকে, আমাদের বরং আরো অন্য ধরনের একটা প্রাদেশিকতার দিকে তাকাতে হবে। যে অবশ্যই কলকাতা এবং ঢাকার গুরুত্ব কিছু মাত্রে কম নয় এবং এরপরে আরো বাড়তে থাকবে, কিন্তু আমরা যেন এই যে নতুন আধুনিক পরিসর জনপরিসর তৈরি হচ্ছে বাঙালি মুসলমানের, আমরা যেন কলকাতা ঢাকা কেন্দ্রিকতা ছাড়িয়ে নানা জেলায়, নানা মফস্বল শহরে আমরা ছাপাখানার বিস্তার এবং সেখানে স্থানীয় যারা পৃষ্ঠপোষকতা করছেন, তারা সংস্কার জানি ইসলামের জন্য, তারা আঞ্জুমানের জন্য, তারা পত্রপত্রিকা ছাপানোর জন্য, তারা ব্যক্তি লেখককে তাদের লেখার জন্য কি আর্থিক সহায়তা করছেন বা কি ধরনের সাপোর্ট দিচ্ছেন, এইটা আমাদের মনে রাখতে হবে। আমরা জানি যে দীপেশ চক্রবর্তী যখন এশীয় আধুনিকতার কথা বলছেন, উনি এক ধরনের প্রাদেশিককরণের কথা বলছেন, প্রাদেশিকীকরণের কথা বলছেন, যে আমরা এক ধরনের আধুনিকতার মধ্যে থাকবো না, যা ইউরোপের আধুনিকতা, আমরা তাকে প্রাদেশিকীকরণ করব, যেটাকে উনি প্রভিনশিয়ালাইজেশন বলছেন। আর আমাদের বক্তব্য হবে যে এমনকি উনি যে প্রভিনশিয়ালাইজেশনের কথা বলছেন, যা কিনা এমনকি প্রদেশের কসমোপলিটন সেন্টার নির্ভর, ধরা যাক কলকাতা এবং ঢাকা আমাদের জন্য, এমনকি আমরা তার বাইরে যেতে পারি। আমাদের ক্ষেত্রে ময়মনসিংহ, রংপুর, তারপর টাঙ্গাইল, বগুড়া, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিভাবে নতুন ভাবে ছাপাখানা তৈরি হচ্ছে এবং সেখানে যারা স্থানীয় উলামা এবং বুদ্ধিজীবী, তারা কিভাবে তৎসম বাংলায় ইসলামের নবীকরণের চেষ্টা করছেন। এবং এরা প্রত্যেকেই যুক্ত থাকছেন মূলত আঞ্জুমান বা পত্রপত্রিকার সঙ্গে। এবং আমরা দেখতে পাবো যে আঞ্জুমান এবং পত্রপত্রিকা কিভাবে সাংঘাতিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমাদের এই জাতীয়তা নির্মাণে। আরেকটি কথা এখানে যোগ করা দরকার, সেটা হলো এই নয় যে বাঙালি মুসলমান উলামা এবং বুদ্ধিজীবী তারা হঠাৎ একদিন সকালে মনে করলেন যে তাদের জাতীয় পরিসর নির্মাণ করতে হবে, তাদের জাতীয় সাহিত্য করতে হবে, জাতীয় চেতনা, জাতীয় আদর্শ, জাতীয় সমুন্নতি ঘটাতে হবে। এই প্রত্যেকটা বাক্যবন্ধ ছিলই কিন্তু ইতোমধ্যে। মানে আমরা যে বাঙালি হিন্দু জনপরিসর তৈরি হয়েছে, তাতে যে জাতীয়তার ধারণা, জাতীয় উন্নতি, জাতীয় আদর্শের ধারণা, তাতেই কিন্তু শব্দবন্ধগুলো পেতেই শুরু করে দিয়েছি। কিন্তু আমরা কিন্তু এই রকম সরলীকরণে যাচ্ছি না যে এই হিন্দু, বাঙালি হিন্দু আধুনিকতা এবং জাতীয়তাবাদ সেইটার ছায়ায় রচিত হয়েছে, এরকম কোনো সরলীকরণে যাচ্ছি না। তার জন্য আমাদের এটাকে আরেকটু বড় প্রতর্কের মধ্যে রাখতে হবে। প্রথমত, যখন বাঙালি মুসলমান এই আধুনিক পরিসরটায় এলেন 1880-র সময় থেকে, দেখুন একদিকে প্রথম গদ্যে মীর মুশাররফ হোসেন কারবালার কাহিনী লিখছেন, সুধাকরের যারা, তারা লিখছেন বাংলায় নানাবিধ ইসলাম বিষয়ক সংকলন, তারা অনুবাদ করছেন আরবি ফার্সি থেকে, তারা সৈয়দ আমির আলীর লেখা পড়ছেন, তারা স্যার সৈয়দ আহমেদ খানের লেখা পড়ছেন। এবারে এরা যারা, তাদের কাছে কিন্তু আরো কতগুলো সূত্র রয়েছে। এবং আমরা দেখতে পাবো যে বাঙালি মুসলমানের এই যে আধুনিক প্রবণতা, আধুনিকতার দিকে যাওয়ার চেষ্টা এবং জাতীয়তাবাদ নির্মাণের চেষ্টা, তা আসলে এক ধরনের প্রতিবয়ান, কাউন্টার ন্যারেটিভ, ইন রেসপন্স, প্রতিক্রিয়ায়। এবং সেটা শুধু হিন্দু আধুনিকতা তৈরি হয়ে গেছে সেটার প্রতিক্রিয়া না, সেখানে আমি কয়েকটা জিনিস চিহ্নিত করতে চাই, কয়েকটি প্রসঙ্গ চিহ্নিত করতে চাই। প্রথমত, প্রাচ্যবাদীদের লেখা, প্রাচ্যবাদী ঐতিহাসিকদের লেখা। দ্বিতীয়ত, যারা ইনজিলবাদী, অর্থাৎ যারা খ্রিস্টান, যারা মিশনারি ধর্মপ্রচারক পাদ্রীরা, তাদের লেখা এবং তাদের কার্যকলাপ। তৃতীয়ত, ব্রাহ্মণ সমাজের মধ্যে ইসলামের যে শরীয়তি পুস্তকগুলি, কিতাবগুলি, সেগুলি পড়ার একটি প্রবণতা। চতুর্থত, হিন্দু জাতীয়তাবাদে প্রাচ্যবাদেরই প্রতিক্রিয়ায় হিন্দু জাতীয়তাবাদে হিন্দু মুসলমানের সম্পর্কিত সম্পর্কের ধারণার যে বহিঃপ্রকাশ। এই চারটি জায়গা আমাদের স্থির করতে হবে 1880 থেকে বাঙালি মুসলমানের জাতীয়তাবাদ নির্মাণকে বোঝার জন্য। এবং এইটা শুরুতে আমাদের যেতে হবে যে ধরুন উইলিয়াম মুর, গিবন, এই যারা ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবাদী যারা ইতিহাসবিদ, আমরা সকলেই জানি সেই যে ইউরোপে নির্মিত প্রাচ্যবাদ, এই নিয়ে এডওয়ার্ড সাইদ গভীর আলোচনা করেছেন যে কিভাবে আহ, আরব ভাষাভাষী মুসলিম জগৎ
তাকে ওরিয়েন্ট হিসেবে তৈরি করা হলো, এবং আমরা জানি যে সেটা দাঁড়িয়ে আছে যেভাবে ইউরোপ নিজের ইতিহাসকে দেখেছে। রেনেসন্স আলোকপ্রাপ্তি, রেনেসন্স থেকে আলোকপ্রাপ্তি নিজেদের ইতিহাসকে সাজিয়েছে এক ধরনের খ্রিস্টীয় মডেলে। সেটা করতে গিয়ে তারা আরবিতে লেখা যে ইসলামিক জ্ঞান তা তারা অধিগ্রহণ করে নিয়েছে, আত্মীকৃত করে নিয়েছে। কিন্তু একই সময় সেই রেনেসন্সের জ্ঞান এবং পশ্চিমা আলোকপ্রাপ্তির জ্ঞানে ইসলামিক নলেজ সিস্টেম এবং ইসলাম ধর্ম এবং ধর্মতত্ত্ব হিসেবে কিভাবে প্রান্তিকীকরণ ঘটেছে তার ফলে আমরা দেখতে পাবো যে এই যে মূলত খ্রিস্টান যে প্রাচ্যবাদী ঐতিহাসিকরা তারা ক্রমাগত কিভাবে একদিকে ইসলামকে একটি ফলস রিলিজন এবং তার প্রফেটকে, নবীজি হজরত মোহাম্মদকে কিভাবে তারা ছদ্ম প্রফেট বলে দিচ্ছেন, এবং এইটা কিন্তু তাদের ইতিহাস রচনার অন্তর্গত হয়ে যাচ্ছে। ফলে তাদের লিখিত ইতিহাস ওরিয়েন্টের ইতিহাস হোক, প্রাচ্যের ইতিহাস হোক বা ইউরোপের ইতিহাস হোক, পুরোটার মধ্যে ইসলামকে একটি নেতিবাচক ধর্ম, এবং যারা ইসলাম ধর্মাবলম্বী তাদেরকে হজরত মোহাম্মদকে ছদ্ম প্রফেট বলে, কারণ হজরত মোহাম্মদকে ছদ্ম না বললে তো তার আগের যারা প্রফেট, স্পেশালি শেষ প্রফেট খ্রিস্টিয়ানিটির জিসাস, তাকে তো বৈধকরণ করা যাবে না, তাকে জায়েজ বলে রাখা যাবে না। ফলত হজরত মোহাম্মদকে তাদের খণ্ডন করতেই হচ্ছিল। এবার মজার কথাটা কি হচ্ছে যে আমরা জানি যে কিভাবে হিন্দু জাতীয়তাবাদী বুদ্ধিজীবীরা এই প্রাচ্যবাদী ইতিহাসকে নির্বিচারে কোনো ধরনের সমালোচনা ছাড়া তারা গ্রহণ করেছিলেন, এবং তাদের ইতিহাস ধারণার আওতায় ভারতবর্ষের ইতিহাস তারা রচনা করতে শুরু করেছিলেন ধরুন 1850 থেকে। ফলে 1880-র সময় যখন বাঙালি মুসলমান আধুনিক ভাষা ব্যবহার করে আধুনিকীকরণ করতে চাইলেন ইসলামের, ততদিন ইতোমধ্যে কিন্তু এই ভারতের ইতিহাস হিন্দু আর মুসলমানের জাতির সংঘর্ষে পরিণত হয়েছে ভারতবর্ষের ইতিহাস বলতে। এরই প্রতিবাদ প্রথম আমরা দেখতে পাই স্যার সৈয়দ আহমেদ খানের লেখায়। উনি উইলিয়াম মুরের লেখা যে ইসলামের ইতিহাস এবং হজরত মোহাম্মদের জীবন, সেটার একটা পাল্টা উত্তরের মতো করে লিখলেন বেশ কিছু খণ্ডে ফার্সিতে। এবং আমরা এরপরে যখন বঙ্গের মুসলমান বুদ্ধিজীবীদের দেখব, তাদের প্রত্যেকের রেফারেন্সের মধ্যে দেখতে পাবো যে স্যার সৈয়দ আহমেদ খানের লেখা আছে। এবং যিনি প্রথম স্যার সৈয়দ আহমেদ খানের লেখাকে বঙ্গদেশে নিয়ে এলেন তিনি সৈয়দ আমির আলী। তিনি কিন্তু বাঙালি মুসলমান নন, তিনি মূলত ফার্সি, পরবর্তীকালে তিনি উর্দু ভাষাকেও ব্যবহার করেছেন, কিন্তু পারিবারিকভাবে তিনি ফার্সি ফার্সি ভাষী। এবার যা যা কিছু লিখছেন সৈয়দ আমির আলী, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাংঘাতিক এক ধরনের প্রামাণ্য, যেটাকে রেফারেন্স বই বলা হয়, সহায়ক পাঠ বলা হয়, তার একটা উপস্থিতি। তিনি সেখানে স্যার সৈয়দ আহমেদ খান থেকে, উইলিয়াম মুর থেকে, গিবন থেকে, মানে প্রাচ্যবাদী ইতিহাসবিদরাও আছেন, এবং প্রাচ্যবাদীদের খণ্ডন করে স্যার সৈয়দ আহমেদ খানের যে লেখালেখি সেগুলো আছে। এবং আমাদের বাঙালি মুসলমান বুদ্ধিজীবীরা তারা যখন লিখতে শুরু করলেন, তারা প্রত্যেকে কিন্তু স্যার সৈয়দ আহমেদের খানের লেখাও পড়ছেন, তারা সৈয়দ আমির আলীর লেখাও পড়ছেন। কিন্তু খুবই মজার কথা যেটা আমাদের এখানে খেয়াল করতে হবে, যে এদের পঠন ইতিহাসের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খানও আছেন, সৈয়দ আমির আলীও আছেন, কিন্তু মতাদর্শগতভাবে এরা এদের দুজনের কাউকেই, মানে আমাদের বাঙালি মুসলমান বুদ্ধিজীবীরা এদের কাউকেই অনুসরণ করছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি স্যার সৈয়দ আহমেদ খান ইনি একটা রকম করে তার একটা ধারণা খিলাফত সম্পর্কে, সৈয়দ আমির আলীর একটা ধারণা খিলাফত সম্পর্কে এবং ব্রিটিশ শাসন সম্পর্কে ওদের একটা রকম ধারণা। এবং দুজনেই কিন্তু যদি আমরা বলতে পারি পশ্চিমা ভাবাপন্ন, সমাজ নির্মাণের জন্য ওরা পশ্চিমা ভাবাপন্ন। আমাদের বাঙালি মুসলমান বুদ্ধিজীবীরা কিন্তু যখন ওদের লেখা পড়লেন, তাদের পশ্চিমা ভাবাপন্নতায় তারা ভাবাপন্ন হলেন না, কিন্তু তাদের লেখা তারা প্রাচ্যবাদের খণ্ডন, বর্জন এবং যে সমালোচনা সেটাকে গ্রহণ করলেন। এই কথাটা এই জন্যই উল্লেখ করা যে আমরা যখন আমাদের বাঙালি উলামা এবং বাঙালি মুসলমান বুদ্ধিজীবীদের তাদিকে তাকাবো এই সময়, এবং তাদের জাতীয়তা, জাতীয় আদর্শ, জাতীয় অনুপ্রেরণার দিকে তাকাবো, দেখবো তা কোনো একমাত্রিক সূত্র থেকে আসেনি।
তার নানাবিধ সূত্র রয়েছে, যেমন স্যার সৈয়দ আহমেদ খানও আছেন, তারিকুল ইসলাম আছে, যেমন গিবনের ইতিহাস বইও আছে, উইলিয়াম মুরের লাইফ অফ মোহাম্মদ আছে, সৈয়দ আহমেদ খানের সৈয়দ আমির আলীর দ্য স্পিরিট অফ ইসলাম আছে। সবকিছু একসঙ্গে রয়েছে, যা হয়তো মতাদর্শগতভাবে ভিন্ন ভিন্ন, এমনকি পরস্পর বিরোধী। ফলে আমরাই যখন জাতীয়তা নির্মাণের দিকে তাকাবো, কোনো একটা একমাত্রিক সূত্র থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের বাঙালি মুসলমানরা একটা জাতীয়তাবাদের নির্মাণ করেছিলেন, সেটা বলবো না। বরং আমরা তাদের পঠন ক্রিয়ার মধ্যে যে নানাবিধ শরীয়তি কিতাব, তার মধ্যে হাদিস থাকতে পারে, তাফসির থাকতে পারে, তার মধ্যে তারিখ থাকতে পারে, এবং তার মধ্যে ইংরেজি তে বা ফরাসিতে লেখা প্রাচ্যবাদী ইতিহাস থাকতে পারে, ইংরেজিতে অনুবাদে তারা পড়ছেন হয়তো, বা কেউ বাংলায় অনুবাদ করছেন। যেমন ধরুন রেয়াজউদ্দিন আহমেদ, তিনি অনুবাদ করছেন স্যার সৈয়দ আমির আলী দ্য স্পিরিট অফ ইসলাম। সেইটাই কিন্তু চলে আসছে আমাদের অন্যান্য বাঙালি মুসলমান বুদ্ধিজীবীর কাছে, নট নেসেসারিলি মানে তারা সকলেই ইংরেজিতে সৈয়দ আমির আলীর ওই মূল বইটি পড়ছেন, কিন্তু তা অনুবাদ হয়ে বাঙালি মুসলমান বুদ্ধিজীবীর এবং উলামার দৈনন্দিন পাঠ্য প্রক্রিয়ার মধ্যে চলে আসছে। ফলে এইটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদের উপাদান, যে কে কি পড়ছেন, এবং সেই পড়ার কিন্তু কোনো একমাত্রিক ধারাবাহিকতা, এই একমাত্রিক এই একমাত্রিক ধারাবাহিকতা না থাকার ফলে আমাদের কাছে তারা কে কিভাবে কোন সূত্র পাঠটি, তারিকুল ইসলাম থেকে শুরু করে কখনো কখনো কারোর পড়াশোনার ইতিহাসের মধ্যে আমরা নিজামুদ্দিন অলিয়ার একটি তাজকিরাত পাচ্ছি। ফলে কে কোনটা থেকে কোন ধরনের উপাদান খুঁজে নিচ্ছেন, সেটা কিন্তু আমাদের বিশেষ পর্যবেক্ষণের বিষয় হতে পারে, যা এখনো অবধি কিন্তু ভালো করে এক্সপ্লোর করাই হয়নি। কাজেই এই যে যে বুদ্ধিজীবীদের কথা বলছি, যারা 1880 থেকে আমার লেখার মধ্যে 1940 পর্যন্ত বিস্তৃত, তারা কে কি পড়েছেন, যেহেতু তারা একদম একটা ধরনের তালিকা দিয়ে গেছেন। এবার কেন তালিকা দিয়ে গেছেন, এই তালিকা দেওয়ার কারণটা কি, সেটাও আমরা একটু পিছিয়ে যেতে পারি। যে তালিকা দেওয়া মানে তারা তাদের পড়াকে, পঠনকে এবং তাদের সূত্রকে অথেন্টিক সূত্র বলে ভাবছেন বা আমাদের কাছে পেশ করছেন, কিন্তু সেটাই একমাত্র কিন্তু ওরা শুরু করছেন তা নয়। যারা দোভাষীতে লিখেছিলেন, তারা কিন্তু কখনো কখনো কোনো কোনো কারবালা কাব্যে, কোনো কোনো কাব্যের নাম ধরুন শহীদে কারবালা, কোনো কাব্যের নাম সহি ও আসল জঙ্গে কারবালা, কোনোটার নাম হচ্ছে গঞ্জে শহীদে কারবালা, কেউ কেউ 15টা এমনকি বইয়ের তালিকাও তৈরি করেছেন। এবং অবশ্যই আপনারা বুঝতে পারছেন সেই বইয়ের তালিকার মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান নেই বা সৈয়দ আমির আলী নেই। সেটা মূলত শরীয়তি ইসলামের উপর যে নানাবিধ বর্গ, সেগুলি থেকেই নেওয়া হয়েছে। সেটা আমরা মোটামুটি ধরুন 17 শতক থেকে 18 শতক পর্যন্ত যে দিল্লি কেন্দ্রিক ইসলামী সংস্কারজানী আন্দোলন হয়েছে, তার অনেকগুলি রেফারেন্স আমরা এখানে পাই। কিন্তু এখানে একটা কথা কি আমি বলতে চাইছি, যে এই যে আম, যাকে বলা হয় ফিক্সিটি, যাকে বলা হয় উম, নির্দিষ্টকরণ, সূত্রের নির্দিষ্টকরণ, সেটা কিন্তু সংস্কারজানী ইসলামের ফসল। সেটা দোভাষী পুঁথি একরকম করে করেছে, আর আধুনিক সাহিত্যবর্গ একই ধারায় অন্যরকম করে করেছে, কারণ তাদের পাঠ্যতালিকা ভিন্ন। কিন্তু আমরা দেখতে পাবো অনেক শরীয়তে কিতাবই, সেটা তাফসির হতে পারে, সেটা তারিখ হতে পারে, বা সেটা হাদিসের কোনো একটি টেক্সট হতে পারে, ধরা যাক বুখারি শরীফ, সেটা দোভাষী কবিরাও পড়েছেন, সেটা আমাদের বুদ্ধিজীবীরাও পড়েছেন। এইখানে আহ আরেকটি আমার যে ফ্রেমওয়ার্ক, সেটি হচ্ছে ভাষাগত ফ্রেমওয়ার্ক, যেটা নিয়ে আমি ইতোমধ্যে তৎসম বাংলার কথা বলেছি। এবার আমরা যদি ভেবে নিই যে তৎসম বাংলা মানে ওরা একটা সংস্কৃতায়িত বাংলার দিকে ঝুঁকেছিলেন, অতএব এর মধ্যে এক ধরনের হিন্দু আয়ন আছে, সংস্কৃতায়ন আছে, তাহলে আমাদের কিন্তু বুঝতে ভুল হবে। কারণ হিন্দু যে সংস্কৃতায়ন, তা ভাষাকে তার বহুবিধ ভাষিক যে রেজিস্টার, তা থেকে সরিয়ে একমাত্রিকতার দিকে নিয়ে যায়। অবশ্যই তার মধ্যে তদ্ভবও আছে তৎসমর সঙ্গে, কিন্তু সেটাকে একটা সংস্কৃতায়িত একটা ভাষা পরিবন্ধ বলে আমরা ভাবতে পারি। কিন্তু যখন
বাঙালি মুসলমান তৎসমকে নিচ্ছেন খুবই, এটা পর্যবেক্ষণের বিষয়, তারা কিন্তু ইসলামের যে মূল ভাব সেটা প্রকাশের জন্য ওদেরকে আরবি, ফার্সি এবং পরবর্তীকালে উর্দু শব্দ পরিগ্রহণ করতে হচ্ছে। কেননা তারা বলছেন সেই শব্দগুলি না হলে এই যে ইসলামের নবীকরণ হচ্ছে, ইসলামের মূল কথাগুলি বলা হচ্ছে সংস্কার জানি ইসলামের, তার ভাবটি প্রকাশ করা যাবে না। ফলে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা ফিরে আসবো, যা কিনা আমাদের সাহিত্যের আধুনিকতার আলোচনায় বিরল। তা হলো বাঙালি জাতীয়তাবাদী পরিসরের বহুভাষিকতা। একটা ধরনের ভাষার আলোচনায় আমরা খালি সংস্কৃতায়নের কথা আলোচনা করি তৎসমভিত্তিক আলোচনায়, কিন্তু আমরা যদি যারা তুলনামূলক সাহিত্য নিয়ে বা বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করছেন, যেমন ফ্রান্সেসকা ওরসিনি, তাদের কাজের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাবো যে আমরা আসলে এই মুসলমান জনপরিসরের মধ্যে দিয়ে একটা অন্য ধরনের প্রদেশের কল্পনা করতে পারি, যা এক, বহুভাষিক, মাল্টিলিঙ্গুয়াল, সেই বাংলা ভাষাটার মধ্যেই মাল্টিলিঙ্গুয়ালিটি আছে, এবং দ্বিতীয়ত তা শুধু প্রাদেশিক নয়, তার সেই কোরআন শরীফ থেকে শুরু করে হাদিসের সঙ্গে যোগাযোগের জন্য শুধু সে ট্রান্সলোকাল নয়, সে অতি দেশীয় নয়, তার সারাক্ষণ হয় উত্তর ভারতের সঙ্গে, নয় নানাভাবে অন্যান্য পরিসরের সঙ্গে এবং অন্যান্য সময়ের সঙ্গে যোগ হচ্ছে। যে সময়ের ধারণা ভারতে ইতিমধ্যে প্রতিষ্ঠিত আর্য সভ্যতা থেকে উদ্ভূত যে সভ্যতার সময়ের ধারণা তার থেকে পৃথক। কিন্তু মুশকিল হচ্ছে ভারতীয় রাজনীতির অঙ্গনে মুশিরুল হাসান বা সীমন্তী ঘোষ যেভাবে নানাবিধ জাতীয়তাবাদের কথা আলোচনা করেছেন, রাজনৈতিক আন্দোলন পরিপ্রেক্ষিতে, জাতীয়তাবাদী আন্দোলন পরিপ্রেক্ষিতে, বিশেষত যারা মুসলমান আহ, উম, জাতীয়তাবাদী আন্দোলনকারী, কখনো মুসলিম লীগের কথা বলে, কখনো নিখিল বঙ্গ প্রজা পার্টির কথা বলে, কখনো কৃষক সমিতির কথা বলে, তারা যে বিশেষত সীমন্তী ঘোষ এবং উত্তর ভারতের ক্ষেত্রে, পশ্চিম ভারতের ক্ষেত্রে মুশিরুল হাসান, ওরা যে আমাদেরকে একটা তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক দিয়ে গেছেন যে জাতীয়তাবাদের কোনো একমাত্রিক সংজ্ঞা হতে পারে না। ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে জাতীয়তাবাদ বিবিধ এবং তা নানাবিধ গোষ্ঠী নির্ভর। আমরা কিন্তু জনপরিসরের আলোচনায় বা গোষ্ঠী নির্মাণের, গোষ্ঠীর আত্মপরিচয় নির্মাণের আলোচনায় সেই যে, যাকে বলতে পারি নেশন, জাতির আলোচনার যে বিবিধতা ইতোমধ্যে উঠে এসেছে, আমরা কিন্তু সেটার সাহায্য এখনো অব্দি নিইনি। কাজে এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ সময়, যে শুধু রাজনৈতিক আন্দোলনের আলোচনার জন্য নয়, সমাজকে বোঝার জন্য, সমাজের, সমাজ তৈরির জন্য, সাহিত্য গোষ্ঠী তৈরির জন্য, এবং ইসলামের নবীকরণের সঙ্গে সাহিত্যের যোগকে বোঝার জন্য আমাদের কিন্তু এই নেশন, জাতীয় চেতনার যে বিবিধ রূপ, তাকে নতুন করে ভাবতে হতে পারে। সেটা শুধু আমরা রাজনৈতিক আন্দোলনের মধ্যে দেখব, আর আমরা যেখানে সংস্কৃতি তৈরি হচ্ছে, সমাজ তৈরি হচ্ছে, সামাজিক নানা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পত্রপত্রিকা এবং আঞ্জুমানের সঙ্গে মিলে যাচ্ছে, সেইটার আলোচনায় ব্যবহার করব না, সেটা আলাদা করে থাকবে, সেটা যেন জাতীয়তাবাদ নয়। এটা আমাদের ইতোমধ্যে একটা ঐতিহাসিক ভুল হয়ে গেছে। কাজে আমাদের এই ডাকটি, আমাদের এই একাডেমিক ডাকটি আমাদের নেওয়া দরকার। এবং দ্বিতীয়ত, আমরা আসলে জাতীয় সাহিত্য বলতে কাকে বুঝছি, সাহিত্য বলতে কাকে বুঝছি, এইটা যদি আমরা নতুন করে পর্যালোচনা না করি, তাহলে আমরা জাতীয় সাহিত্য কথাটার অর্থই বুঝতে পারবো না। কারণ আমরা যদি বাঙালি মুসলমানের জনপরিসর, বাঙালি মুসলমানের জাতীয় সাংস্কৃতিক পরিসর এবং ইসলামের নবীকরণের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে হিন্দু এবং ব্রাহ্ম সমাজ নির্মাণের মতোই এখানে, এবং সাহিত্য নির্মাণের মতোই এখানের সাহিত্য দাঁড়িয়ে আছে ইসলামের নবীকরণের ট্রোপগুলির উপরে। কাজে আমরা, এটা শরীয়তি, এটা ধর্ম, বিষয় ধর্ম, আর সাহিত্য হচ্ছে একদম আলাদা একটা স্বতন্ত্র ক্ষেত্র, এই বলে যদি দেখি, তাহলে আমরা দক্ষিণ এশিয়ার তথা ভারতীয় উপমহাদেশ তথা এই যে জাতীয়তাবাদের কথা বলছি, তার মূল সূত্রগুলি আমরা ধরতেই পারবো না। কাজে আমাদের প্রথম কর্তব্য হবে সাহিত্য এবং ধর্মীয় অনুপ্রেরণার মধ্যে আমরা যে ভাগ করে ফেলেছি আমাদের পশ্চিমা আধুনিকতার ধারা অনুযায়ী, যেটা ইতিমধ্যে কিন্তু আবার সেটাকে নতুন করে ভাবা হচ্ছে যে কিছুতেই
ধর্ম চেতনা বা ধর্মীয় সংবেদনশীলতা বাদ দিয়ে আধুনিকতা বা সাহিত্য কল্পনাই করা যায় না। আমাদের সেখানে এখানে পৌঁছতে হবে এসে যে হ্যাঁ, আজকে যদি আমরা কোরআন শরীফের অনুবাদ পড়ি, এইটা শুনতে একটু ব্লাসফেমাস লাগতে পারে, কিন্তু এই কথাটা হয়তো আমাদের দায়িত্ব নিয়ে বলার সময় এসেছে যে সেটা শুধু ধর্মের নবীকরণের প্রশ্ন না, যে বাঙালি মুসলমানের কাছে আরবি থেকে কখনো কখনো ফার্সি বা উর্দুর মধ্যস্থতায় কোরআন শরীফকে বাংলায় পৌঁছে দেওয়া শুধু একটি সংস্কার জানি ইসলামের কাজ নয়, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষিক এবং সাহিত্যিক আধুনিকতার প্রশ্ন। তার মানে কিন্তু আবারও আমরা সাহিত্যিক বা ভাষিক আধুনিকতাকে একটা ধরনের ধর্মীয় আত্মপরিচয় নির্মাণের মধ্যে সম্পূর্ণ গুঁজে দিতে চাইছি না, যে এর মধ্যে এক ধরনের ধর্মীয় জাতীয়তাবাদ তৈরি হতে পারে একদমই বিশুদ্ধভাবে, সেটার মধ্যে পুরোপুরি চলে যাক এটাও আমরা চাইছি না। আমরা একটা বরং জটিল অবস্থানের কথা কল্পনা করতে চাইছি, যেখানে সাহিত্যের মধ্যে ভাষিক আধুনিকতা, সাহিত্যবর্গের আধুনিকতা এবং ধর্মীয় আধুনিকতা একসাথে থাকে, তবেই এই জনপরিসরকে বোঝা যায়। তো এই প্রসঙ্গে আমি যেটা করেছি, আমি তিন ধরনের বর্গ নিয়ে আলোচনা করেছি এই বইটিতে। পরবর্তীকালে আমার আলোচনা কোরআন শরীফের বাংলায় অনুবাদ নিয়েও আমি করার চেষ্টা করছি, কিন্তু সেটা আর একটু সময় লাগবে, কারণ বুঝতেই পারছেন আমার আরবি ভাষায় তো ওরকম দখল নেই। আমি একজন কোনো আরবি ভাষাজ্ঞ মানুষের সঙ্গে বসেই আমাকে কাজটা করতে হচ্ছে। তো কিন্তু এখানে এই পর্যায় পর্যন্ত যেহেতু আমার আলোচনা হয় দোভাষী, নয়তো তৎসম বাংলায় আম, লিখিত যে কাব্য বা গ্রন্থগুলি, সেই জন্য এটা করে ফেলা গেছে। আমি তিন ধরনের বর্গ নিয়ে কথা বলেছি: একটা জীবনী, বাংলায় লেখা; অন্যটি ইসলামের ইতিহাস; এবং তৃতীয়টি যেটাকে আমরা বলতে পারি সাহিত্য, মানে বিশুদ্ধভাবে সাহিত্য বর্গ, গদ্য আখ্যান বা কাব্য আখ্যান। এবং পুরোটাকেই আমি দেখতে চেষ্টা করেছি যে কারবালা কাব্যের ভূমিকাটা কি, এবং সেখান থেকেই আমি আমার যে তাত্ত্বিক প্রস্থানগুলো সেগুলো আপনাদের কাছে বলতে চাই। প্রথমত, এটা এমন একটা সময় যেটা সংস্কারজানী আন্দোলনের ফলে, এই সংস্কারের আগে বঙ্গদেশে প্রচলিত যে পীর কেন্দ্রিক যে নিষ্ঠা, সেটা থেকে সরে এসে হজরত মোহাম্মদ কেন্দ্রিক নিষ্ঠার কথা তৈরি করার কথা ভাবা হচ্ছে। এবং আমরা সকলেই জানি যে পীর কেন্দ্রিক নিষ্ঠা আসলে, যেটাকে আমরা বলতে পারি শরীয়তি কিতাব নির্ভর ইসলাম, তার থেকে অনেক বেশি সামাজিক রিচুয়াল নির্ভর, অনেক বেশি আম, যেটাকে বলতে পারি সাধারণ মানুষের বোধ বুদ্ধি নির্ভর। তেমন কোনো আরবি বা ফার্সি অবস্থান তার মধ্যে নেই, মূলত লোকজ ইসলামে পরিণত হয়েছিল একটা সময়। অন্যদিকে আমরা একবারও বলছি না কিন্তু শরীয়তি ইসলামের ধারা বন্ধ হয়ে লোকজ ইসলাম তৈরি হয়েছিল, কারণ আমরা বলেইছি 18 শতকের শেষ ভাগ পর্যন্ত আমরা নানাবিধ শরীয়তি গ্রন্থ, আদাব পুস্তক, কাসাসুল আম্বিয়ার বাংলায় অনুবাদ, হজরত মোহাম্মদের জীবনী এবং কারবালা কাব্য এবং নানা ধরনের নসিহতনামা এবং শরীয়তনামা পাচ্ছি। ফলে আমি কিন্তু একবারও বলছি না যে বঙ্গদেশে মধ্যযুগে ইসলাম বলতে কি তা সম্পূর্ণ লোকজ ইসলাম, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই লোকজ ইসলামের খুব প্রাদুর্ভাব দেখা যায়, যেটাকে এই সংস্কার জানিরা সেখান থেকে সরে, পীর কাল্ট থেকে সরে তারা মোহাম্মদকে কেন্দ্রে প্রতিষ্ঠা করবেন, এবং তার জন্য তারা কিছু জিনিসকে বিদাত এবং শিরক বলে দেবেন। এক হচ্ছে পীরের দরগায় মানত পুজো, ফুল ইত্যাদি, সিন্নি ইত্যাদি দেওয়া, প্রদীপ ইত্যাদি জ্বালানো। সকলে আমরা জানি কবরে জিয়ারাত করা তারা বারণ করবেন। তৃতীয়ত, তারা উর্সকে বারণ করে দেবেন, ওরস বারণ করে দেবেন। মিলাদের সময়ে নাচ গান করা তারা বারণ করে দেবেন। এবং কি হয়েছিল, এরা কাঠমোল্লার নামে একদলকে এরা চিহ্নিত করলেন, যারা সংস্কার জানি ইসলাম আসার আগে এই যে মিলাদ, তারপর যা যা কিছু আর ইসলামের যে রিচুয়াল গুলি আছে, আকিকা বা ইত্যাদি, সেগুলোতে গিয়ে যারা খুব প্রচল ভাবে একটা ইসলাম প্রবর্তন করে ফেলেছিলেন। এবার তার উল্টো দিকে, এবং সেখানে মহরমকেও এখান থেকে বর্জনের ডাক দেওয়া হয়, এবং এই মহরম বর্জনের প্রতি ডাক সবচাইতে বেশি তীব্র ছিল। মহরম অনুষ্ঠান তাকে বর্জন করার ডাক দেওয়া
সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং তাদের এই আক্রমণ সবচাইতে তীব্র ছিল, যারা সংস্কারজানি উলামা দোভাষী থেকে শুরু করে তৎসম পর্যন্ত। কিন্তু খুবই মজার, যে খুবই ইন্টারেস্টিং, যে একদিকে শিয়াদের রিচুয়াল হিসেবে মহরমকে অসিদ্ধ, নাজায়েজ, শিরক এবং বিদআত বলে দেওয়া হচ্ছে, কিন্তু অন্যদিকে দেখুন, পুরো যে সংস্কারজানি আধুনিকতা তৈরি হচ্ছে, যা কিনা সুন্নি, এবং ভারতের ক্ষেত্রে মূল, সরি, বা বঙ্গের ক্ষেত্রে মূলত হানাফি, তার মধ্যে কারবালার যুদ্ধকে এই ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে নিয়ে এসে মোহাম্মদের দৌহিত্র হিসেবে হুসেনের প্রতি একটি আবেগের অধিকার তৈরি করা হচ্ছে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ সময়, যেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা সকলেই জানি, যে মধ্যযুগে, বিশেষত 18 শতকের শেষ ভাগ পর্যন্ত, একটু ঢাকায় আর মুর্শিদাবাদে খানিকটা, এছাড়া কিন্তু শিয়া নির্ভর মহরম ছিল না। মহরম সাধারণ মুসলমানের, কখনো কখনো নিম্নবর্গীয় হিন্দুরাও তাতে তাতে অংশগ্রহণ করতেন। ফলে এই সময়টা থেকে আমরা দেখতে পাই, একদিকে আরেবিয়া, অন্যদিকে উত্তর ভারত, সেখানে যে শিয়া ইমামতি বিরোধী খিলাফতকে পেশ করার একটা প্রবণতা দেখা যায়, সংস্কার জানি ইসলামের বঙ্গেও সেটা পুনরুক্ত হচ্ছে, এবং এটা পুনরুক্ত হতে হতে শিয়ারা যেন বা উৎপন্ন হচ্ছেন। কিন্তু এই পুরোটা তৈরি হচ্ছে এমন একটা জায়গায়, যেখানে পীর কেন্দ্রিক নিষ্ঠা সরিয়ে হজরত মোহাম্মদ কেন্দ্রিক নিষ্ঠা, এবং সেটারই বিরাট একটা ভাষ্য তৈরির জন্য হুসেনকে দরকার হচ্ছে। কারণ হুসেন, আমরা আমরা জানি যে আমাদের বাড়ির পাশে মকতুল হুসেন কি পরিমাণে প্রচলিত। আমরা জানি সেই জারি গানে যখন মা ফাতিমারে বলে ডাক দেন নবীজি, সেইটা শুধু শিয়াদের থাকে না। ফলে বঙ্গদেশের ক্ষেত্রে এটা খুব কঠিন ভাগ করা। কিন্তু আমরা সকলেই জানি, সংস্কার জানি, ইসলামের মধ্যে এবং ইসলামের সুন্নি প্রাতিষ্ঠানিকরণের মধ্যে মহরমকে কি চোখে দেখা হয়, এবং আমরা সকলেই মহরম সংক্রান্ত নিষ্ঠার পার্থক্যগুলি জানি, আশুরা সংক্রান্ত পার্থক্যগুলি জানি। এবার আমরা যদি এই সময়টার দিকে তাকাই, তাহলে এই সংস্কার জানি ইসলামের প্রয়োজন হচ্ছে খিলাফতের পুনরুদ্ধার। যে যে জিনিসগুলি প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে নামাজকে প্রবর্তনা করা, প্রয়োজন হচ্ছে আখিরাত নিয়ে যে কথা, সেগুলি প্রচলিত করা, যাতে ইসলামী জীবন কি এবং ইসলামী কর্মপরিধি কি, ফরজ কি, আদাব কি, ইমান কি, সেইগুলির এক একটি সূত্র এখানে তৈরি হয়। আর যারা এগুলি করছেন, তারা মূলত সুন্নি। পরবর্তীকালে দেখবো তারা হানাফি, বিশেষত কারামত আলী জৌনপুরি, তার হাত ধরে এক ধরনের হানাফি ইসলাম তৈরি হবে, যা জনপরিসরের সংখ্যাগরিষ্ঠ রূপ তৈরি করবে। তার ফলে এই প্রতিটি কাব্যের দোভাষী থেকে শুরু করে এই যারা বুদ্ধিজীবী উলামা, তাদের একটি নির্দিষ্ট আহ, সংস্কারজানি অক্ষ থাকার ফলে এই পুরোটার মধ্যে দিয়ে আসলে একটি সুন্নি খিলাফতি ধারণা তৈরি হবে, এবং দুটো জিনিসকে রেখে দেওয়া হবে। তার ফলে এর মধ্যে আমি একটু টেক্সচুয়াল অ্যানালিসিসে যাচ্ছি, যে কি কি থাকবে প্রয়োজন। কাব্যগুলির মধ্যে দোভাষীতে বলেই দেওয়া হবে যে নবীজি আবু বকরকে নামাজের ইমামতি করার জন্য নির্বাচন করলেন, আর আলীকে রেখে দিলেন চতুর্থ খলিফা, হজরত আলীকে রেখে দিলেন আহলুল বয়তের আহ, মূল ব্যক্তি হিসেবে। ফলে সদর, খিলাফত, এবং অন্দর, হজরত মোহাম্মদের পরিবার, আহলুল বায়েত, সেই দুটোর পরিসর আলাদা, কিন্তু পরস্পর অনুগো। আমরা দেখতে পাবো এই গল্পগুলির মধ্যে দিয়ে, যে যখন হজরত মোহাম্মদ আবু বকরকে প্রথম ইমামতি দিচ্ছেন, তার তিরোধানের পর তিনি প্রথম ইমাম হবেন বলছেন, এই ইমাম মানে যিনি ইমামতি করবেন নামাজের, আহ, কিভাবে আলী সেখানে সেটাকে সমর্থন করছেন। ফলে এই জায়গায় যে প্রথম আমাদের শিয়া সুন্নি যে ভাগাভাগি, সেইটাকে নিষ্পন্ন করে দেওয়া হলো, সেইটাকে রিজলভ করে দেওয়া হলো। এবং আরো একটা জিনিস এখানে রাখা হচ্ছে, যে আহলুল বয়েত আর নামাজ, এই দুটো হজরত মোহাম্মদের দুটি সম্পদ, এই দুটি জিনিস তিনি উম্মতের জন্য দিয়ে গেছেন। ফলে, এবং আমরা দেখতে পাই প্রত্যেকজন চরিত্র তারা কিভাবে নামাজ পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে একদিক থেকে হাদিস অনুবাদের মধ্যে দিয়ে, অন্যদিকে হজরত মোহাম্মদের জীবনী, চার খলিফার জীবনী, এবং পরবর্তীকালে যারা, তারা কিভাবে ইসলামের নিয়ম মেনে চলছেন হজরত মোহাম্মদকে আদর্শ ধরে,
যা কিনা যে কোনো মুসলমানের জীবনের টেমপ্লেট হতে পারে, মুসলমান হিসেবে আদর্শ হিসেবে পরিগণিত হতে পারে, সেইটা দেখার। এবং আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে তার ফলে ফরজ এবং আদাবের প্রতি মানুষ কিরকম, মুসলমান কিরকম মনোযোগী হবেন। কারণ শেষ দিন ধীরে ধীরে আখিরাতের ধারণা আসছে। এবং হজরত মোহাম্মদ তিনিই সুন্নাহ দেবেন। তার সুন্নাত পালন করলে যাকে বলে তিনি আমাকে বাঁচাবেন তার সুন্নাত দিয়ে। ফলে ক্রমাগত মোহাম্মদকে এই নতুন সংস্কার জানিয়ে নিষ্ঠার কেন্দ্রে রাখা সম্ভবপর হচ্ছে। সে কারণেই হুসেন। কারণ মোহাম্মদ থেকে হুসেন অবধি যদি একটা আমরা রেখা না টানি, যদি একটা বংশানুক্রমিক নিষ্ঠার ধারা না টানি, তাহলে আমরা কারবালার কাহিনীর মধ্যে খিলাফতের যে দ্বন্দ্ব, খিলাফতের যে মধ্যে যে ক্রাইসিস তৈরি হয়েছিল, সেটা আমরা কখনোই মিটিয়ে উঠতে পারবো না। কারণ আমরা তো সকলেই জানি যে এই যে হজরত মোহাম্মদ দৌহিত্র, তিনি একজন সুন্নি খলিফার প্ল্যানে তিনি হত হচ্ছেন, তার শাহাদাত হচ্ছে। এইটা তো যে কোনো মুসলমানের ক্ষেত্রেই অত্যন্ত পীড়াদায়ক ঘটনা। এবং দ্বিতীয়ত, এই প্রচন্ড বিরোধাভাস কি করে আহ, সুন্নি ইসলাম সে এটা এটা সমাধান করবে? তার খিলাফতের মধ্যেই তো দ্বন্দ্ব তৈরি হচ্ছে কারবালা যুদ্ধের ফলে। সেই জন্য কারবালা যুদ্ধ হয়ে দাঁড়াচ্ছে একটা অতি গুরুত্বপূর্ণ ইডিওলজিক্যালি পোটেন্ট সাইট এই সংস্কার জানি ইসলামের জন্য। কারণ কারবালা যুদ্ধকে যদি রিজলভ করা যায়, তাহলে খিলাফতের যে দ্বন্দ্ব, খিলাফতের যে মূল ক্রাইসিস, সেইটাকে নিরসন ঘটানো যাবে। সেজন্যই কারবালার কাহিনী। সেজন্যই কারবালার কাহিনী যে খিলাফতকে দাঁড় করাতেই হবে। এবং এরা খুব সুন্দর করে এইটাকে ভাগ করে দিচ্ছেন যে প্রথম চার খলিফার যে খিলাফত, এরা শাহ ওয়ালি আল্লাহ থেকে শুরু করে অন্যান্য যে সংস্কার জানি যে শেখরা, তাদের লেখা থেকে এরা আনছেন যে এটা খাস খলিফারা। এই পর্যন্ত নির্বাচন থাকে, তারপরে এটা বংশানুক্রমিক হয়ে যায়, সেটা খিলাফত হয়ে যায়। মানে উমাইয়াদ যখন শুরু হচ্ছে মুয়াবিয়া থেকে, এরা কিন্তু কেউই খিলাফতকে মানে কোনোভাবেই প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলছেন না। কিন্তু এর মধ্যে দিয়ে থাকছে হজরত মোহাম্মদ এবং চার খলিফার সময়কে যেহেতু ইসলামের আদর্শ সময় বলে পেশ করা হবে, সেই জন্যে এই খাস খলিফার ধারণাটা আসা। এবং সেই সময়টাকেই ঠিক জাতীয়তাবাদী যে সমীকরণে যা হয় যে আমাদের একটা গৌরবোজ্জ্বল অতীত ছিল, আমরা তা আজকে হারিয়েছি, ঠিক সেই সমীকরণটাই ফিরে আসতে থাকে। এই সমীকরণ কিন্তু শুধু বাঙালি হিন্দু পরিসরে হয়েছে বা বাঙালি মুসলমান পরিসরে হয়েছে না। যেখানেই জাতীয়তাবাদী একটি জনপরিসর নির্মাণের চেষ্টা করা হয়েছে, সেখানেই কিন্তু পশ্চাৎ গ্লোরি, পশ্চাৎ যে শৌর্য, বীর্য এবং মহত্বের ধারণা, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এবং আমরা এখানে লক্ষ্য করব যে ইসলামের জন্য সেই গ্লোরি ফিরিয়ে আনা কি পরিমাণে অতি দেশীয়। তখন তো আর্য সভ্যতার মতো একটি স্থানিক, পারিসরিক, জাতীয় স্পেস ভাবলে হচ্ছে না। একদিকে মক্কা, একদিকে মদিনা, এরপরে যারা তৎসময় লিখবেন তাদের কাছে গ্রানাডা চলে আসবে, তাদের কাছে টার্কি চলে আসবে। যখন থেকে ব্রিটিশ যখন থেকে গ্রিকরা মানে গ্রিস টার্কি আক্রমণ করবে আর ব্রিটিশরা তা প্রতিহত করবে, সেই সময় থেকে টার্কি একটা বিরাট বড় ইমাজিনেশনে চলে আসবে। এবং টার্কিতে তখন টার্কির সুলতান তখনকার সুন্নি খলিফা। কেউ কেউ বিশ্বাস করবেন যে খাস খিলাফত থেকে টার্কি পর্যন্ত একটা নিরবিচ্ছিন্ন ধারা আসছে। তার মধ্যে ইয়েজিদ খালি আম, সরে গেছেন, ভুল কাজ করেছেন। অন্যরা কেউ কেউ বলবেন যে খাস খাস খিলাফাতের পরে আসলে অন্য একটা খিলাফত তৈরি হয়েছে। এবং এই পুরোটার মধ্যে দিয়ে যেটা তৈরি হবে, সেটা প্রাদেশিক বাঙালি হিসেবে বাঙালি মুসলমানের চেতনা। এবং একটা সময়ের পর থেকে, বিশেষত খিলাফত আন্দোলনের সময় থেকে, ভারতীয় মুসলমান হিসেবে তাদের পরিচয়। এবং জামালউদ্দিন আল আফগানি যেই আসবেন, এই প্যান ইসলামিজমের একটা ধারণা। ফলে এই যে আমরা জাতীয়তার দিকে তাকাচ্ছি, সেই জাতীয়তা
ত্রিপাক্ষিক যদি আমরা বলতে পারি, অন্তত তিনটে অক্ষ তার আছে। এবং শুধু তিনটে অক্ষ আছে, এখানে থেমে গেলেই আমাদের দায়িত্ব শেষ হচ্ছে না, যে একটা প্যান ইসলামিক অতিদেশীয়, একটা ভারতীয় ন্যাশনাল অর্থে জাতীয়, একটা বাঙালি সেই অর্থে প্রাদেশিক, এইটা বললে থেমে গেলে হবে না। কারণ আমাদের যে উলামা আর বুদ্ধিজীবীরা আছেন, তাদের এক একজনের কাছে এই এক একটি অক্ষ এক এক রকম করে এসেছে। আজকে যদি আমরা ধরা যাক আব্দুল করিম সাহিত্য বিশারদের কথা আসি, তার কাছে বাঙালি এই আত্মপরিচয়টা আগে, তারপরে ভারতীয়, তারপরে, তার মানে কি উনি এই ত্রিপাক্ষিক ত্রিআক্ষিক এই জায়গাটা বিশ্বাস করছেন না? করছেন। কিন্তু ওর কাছে বাঙালি মুসলমানের চেতনাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার যে লৌকিক রূপ, বাংলা ভাষার যে গ্রামীণ রূপ, সেইটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার অতি প্রাদেশিক মানে সুপ্রা রিজিয়নাল, বা অতি দেশীয় ট্রান্স রিজিয়নাল ট্রান্স লোকাল, এই ধারণাটা ব্যতীত। এই প্রসঙ্গে আমরা আবার একটু মাল্টিলিঙ্গুয়ালিজমের জায়গায় চলে আসবো, তার আগে আরেকটা উদাহরণ দিই। কিন্তু আমরা যদি ধরা যাক মৌলানা মোহাম্মদ আকরাম খানের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো তার কাছে অতিদেশীয় এবং বাঙালিত্ব দুই কিন্তু সম্পৃক্ত হয়ে রয়েছে। এবং তার যে এই মাল্টিলিঙ্গুয়ালিটি, ভাষার ধারণা অনেক বেশি, যেটাকে আমরা বলতে পারি ডাইগ্লসিক, দ্বিভাষিক। উনি অনেক বেশি আরবি এবং তৎসম বাংলা এই দুটো ধরে আছেন। ওর বহুভাষিকতা এই দুটো ধরে আসে। আচ্ছা, কারণ উনি ফার্সি খুব একটা পছন্দ করেন না, কারণ উনি মনে করেন ফার্সি ভাষায় খালি কাব্য তৈরি হয়েছে, এবং ফার্সি ভাষাটা ইসলামের যে মূল সত্যগুলি সেগুলো ধরার জন্য তত দড় নয়। ফলে উনি আরবি সোর্সগুলোর দিকে বেশি তাকান। ওর বহুভাষিকতার ধারণার মধ্যে আরবি ভাষার জোর বেশি। কিন্তু আমরা যদি ধরুন মোহাম্মদ শহীদুল্লাহর দিকে তাকাই, মোহাম্মদ শহীদুল্লাহ আবার আরবির সঙ্গে এই বাঙালিত্বে ফার্সির যোগ বেশি করেন। কারণ তিনি ভাষাতাত্ত্বিক, এবং তিনি বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে বিশেষভাবে উৎসাহী, যেখানে সামাজিক ইতিহাস নিয়ে এবং কোরআন শরীফ এবং হাদিস এবং হজরত মোহাম্মদের জীবন নিয়ে মৌলানা আকরাম খান বেশি উৎসাহী। সাহিত্য নিয়ে মোহাম্মদ শহীদুল্লাহ বেশি উৎসাহী। সেজন্য ওর বহুভাষিকতার মধ্যে ফার্সি, আরবি, তৎসম বাংলা, দেশজ বাংলা সবই রয়েছে। এবং মোহাম্মদ শহীদুল্লাহ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন। বলেছিলেন যে বাঙালি মুসলমান কোন একটি বালকের কাছে ভাষিক দায় অনেক বেশি। কেননা আমাদের রাজভাষা ইংরেজি, তা তাকে শিখতে হয়। আমাদের ধর্মভাষা আরবি, তা তাকে শিখতে হয়। আমাদের কাব্য ভাষা ফার্সি, তা তাকে শিখতে হয়। বাঙালি মুসলমানের জাতীয় স্তরের ভাষা, তা তাকে শিখতে হয় উর্দু, এবং তার মাতৃভাষা বাংলা, তা তাকে শিখতে হয়। ফলত এইখান থেকে আমরা এক ধরনের বহুভাষিকতার মডেল পাবো কিন্তু বাঙালি মুসলমানের জাতীয়তাবাদে। এবার আমি কয়েকটা টেক্সটের কথা আপনাদের বলি, যা আমাদের এই পরবর্তী, যারা আপনারা এই নিয়ে উৎসাহী পরবর্তীকালে কাজ করবেন, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। মূলত ইতিহাস এবং জীবনী সাহিত্য থেকে। এবং এরা এই যে ইতিহাস এবং জীবনী সাহিত্য, ইতিমধ্যে আমি উল্লেখ করেছি যে এরা সৈয়দ আমির আলীর লেখাও পড়ছেন ইংরেজিতে। এরা স্যার সৈয়দ আহমেদ খানের লেখা পড়ছেন হয় ফার্সিতে, নয় উর্দু অনুবাদে আবাদে, নয়তো ভায়া সৈয়দ আমির আলী। এবং এদের মতাদর্শগুলি নিচ্ছেন না। এই প্রসঙ্গে আরেকটা কথা আমি এখানে যোগ করে রাখতে চাই। আমি জানি না আমার কতটা সময় আছে, আমি যদি আর 15 মিনিট কি বলতে পারবো? জি, অবশ্যই। হুম, হুম, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, যে সৈয়দ আমির আলী বঙ্গদেশে ফার্সি এবং উর্দু ভাষী যারা বুদ্ধিজীবী, প্রথমত সৈয়দ আমির আলী, দ্বিতীয়ত নবাব আব্দুল লতিফ, এরা দুজন কিন্তু প্রথম থেকেই, মানে 19 শতকের শুরুর দিক থেকেই এরা বঙ্গভাষী মুসলমানের নানা অধিকার, যেমন তাদের চাকরিস্থলে অধিকার, তাদের শিক্ষার অধিকার, এইগুলি নিয়ে এরা নানাবিধ আহ আন্দোলন করছিলেন।
এরা কেউ একটা সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে, কেউ লিটারেরি সোসাইটির মধ্যে দিয়ে। দুটো নাম আমি আপনাদের করছি। মোহামেডান লিটারেরি সোসাইটি তৈরি হয়েছে 1863-তে নবাব আব্দুল লতিফ, এবং ক্যালকাটা ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন 1878 সালে তৈরি হয়েছে সৈয়দ আমির আলী। এরা সমানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এদের পিটিশন ফেলছিলেন, মাদ্রাসা এডুকেশনের রিফর্মের কথা বলছিলেন, নতুন কারিকুলামের কথা বলছিলেন, নতুন নতুন মাদ্রাসা এবং মাকতাব তৈরির কথা বলছিলেন। কিন্তু মজার কথাটা হচ্ছে, এরা এদের সমস্ত যে দাবিগুলো পুরোটাই ছিল কিন্তু এলিট উর্দু বা ফার্সি ভাষী মুসলমানের জন্য, বঙ্গের বাংলাভাষী মুসলমানের জন্য ছিল না। কারণ এরা বাংলাভাষী মুসলমানের সঙ্গ থেকে নিজেদেরকে আলাদা করে ফেলেছিলেন। ফলে আগে যে চারটে বয়ান বলেছিলাম, যার প্রতি বয়ান হিসেবে জাতীয়তাবাদ তৈরি হয়েছে, আমরা একেও রাখতে পারি যে বঙ্গদেশের শরীফ ফার্সি এবং উর্দু ভাষী যে মুসলিমরা সামাজিক প্রতিষ্ঠান তৈরি করতে শুরু করলেন। তারা নিজেদের এক ধরনের আধুনিক সমাজ তৈরির চেষ্টা করলেন, শিক্ষার ধর্মের সংস্কার করতে চেষ্টা করলেন। তারা কিন্তু বাঙালি মুসলমানকে জায়গা দিলেন না। কিন্তু মজার কথাটা দেখুন, যে বাঙালি মুসলমান কি দারুণ ভাবে ওদের তৈরি বয়ান এবং ওদের তৈরি প্রতিষ্ঠানের ধারণাগুলি থেকে অনুপ্রাণিত হলেন। আমরা জানি সৈয়দ আমির আলীর লেখা কি পরিমাণে অনুপ্রেরণা দিয়েছে বাঙালি মুসলমান বুদ্ধিজীবী এবং উলামাকে। এবং তারা বারবার পত্রপত্রিকায় উল্লেখ করেছেন যে স্যার সৈয়দ আমির আলী আহ, মুসলমানদের জাগরণের জন্য যা করেছেন সেই দায়িত্ববোধের কোনো তুলনা নেই। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাবো, যেটা আমি একটু আগেই বললাম, যে উর্দু সমস্ত প্রতিশব্দ এই সমাজ গঠনের জন্য তাদের কাছে অ্যাভেলেবল হলেও তারা কিন্তু এক তৎসম বাংলায় গেছিলেন। এবং অনেক সময় সৈয়দ আমির আলী যে ইংরেজি বাক্যবন্ধ তৈরি করেছিলেন তার ইকুইভ্যালেন্ট ওরা বাংলা ভাষা থেকে নিয়েছিলেন। দুটো শব্দের কথা এখানে বলতে পারি। একটা হচ্ছে, সৈয়দ আমির আলী বলেছিলেন খাস খলিফাদের সময় ইসলামের যে রাষ্ট্রের ধারণা তৈরি হয় তা একটি রিপাবলিকের ধারণা। অতএব আমাদের মনে রাখতে হবে যে ইসলাম একটি পলিটিক্যাল ইনস্টিটিউশন, সোশ্যাল ইনস্টিটিউশন হিসেবেও কি উচ্চ মার্গের। এরা সরাসরি ওই রিপাবলিকের ইসলাম প্রজাতন্ত্র তৈরি করিতে পারিয়াছিল হজরত মোহাম্মদের লেগ্যাসিতে খাস খলিফাদের সময়। এরা প্রজাতন্ত্র কথাটা ব্যবহার করলেন, উর্দুতে ছিল কিন্তু প্রতিশব্দ, এরা নেননি। দ্বিতীয়ত, যখন নেশন শব্দটাকে ব্যবহার করছেন সৈয়দ আমির আলী, সেটার বাংলা এরা করছেন জাতীয় বা জাতি দিয়ে। পুরো, আবারও বলছি, এই পুরোটা কিন্তু একটা মাধ্যমের অধিগ্রহণ। এবং যখন সাহিত্য রচনা হবে, বলাই বাহুল্য, আমি একটি 350 পাতার বইতে যা যা প্রতর্ক এনেছি সব আমি 1 ঘন্টা এখানে বলে দিতে পারবো না। কিন্তু একটা কথা উল্লেখ করার, যে এরা যখন তৎসম নিচ্ছেন, তার আধুনিক আম, ধারণাগুলি প্রয়োগ করার এবং এবং আর্টিকুলেট করার, অভিব্যক্ত করার ক্ষমতাকে নিচ্ছেন। এরা কিন্তু এই সন্দর্ভ নির্মাণে তার মধ্যে যে পুরাণীয় বহিঃশ্বরবাদী যে এস্থেটিক্স আছে, পোয়েটিক্স আছে, সেইটা এরা নিতে চাইছেন না। কিন্তু চলে তো আসছেই, বিশেষত চলে আসবে আমরা যখন কাব্য এবং আখ্যান দেখব। কিন্তু সাধারণত আমরা যখন কোরআন শরীফের অনুবাদ দেখব, হাদিসের অনুবাদ দেখব, বা আমরা যখন জীবনী বা ইতিহাস দেখব, আমরা অতখানি পুরাণ নির্ভর বহু ঈশ্বরবাদী যে সাহিত্যিক, আমরা বলতে পারি প্রতীক প্রতীক বা রূপক, সেগুলো অত বেশি দেখব না। কিন্তু আপনারা দেখবেন এরকম শব্দ আছে, মঙ্গলময়ের মঙ্গল ইচ্ছায় আমি ঈশ্বরের সামনে দাঁড়াচ্ছি, মনে হচ্ছে আমি একজন রাজাধিরাজের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে এই ভাষাগুলি কোথা থেকে আসছে? আমি একটি সংকেত দিয়ে অন্য আলোচনায় চলে যাব। আমি একটু আগে ব্রাহ্ম সমাজের আধুনিকতার কথা বলেছি, বাঙালি মুসলমানের জাতীয় আধুনিকতা নির্মাণের একটি অনুপ্রেরণা হিসেবে। আমরা যেন ভুলে না যাই যে হিন্দু জাতীয়তাবাদের মতো করে ব্রাহ্ম জাতীয়তাবাদ অনেক সময়ই কাজ করেনি। বিশেষত কয়েকজন স্কলার ছিলেন, জ্ঞানী ছিলেন, যারা বা ব্রাহ্ম ধর্ম প্রচার ব্যতীত জ্ঞানের চর্চা করতেন।
তার মধ্যে একজনের নাম আমি করছি, যেটা আমাদের এই ইতিহাস রচনার জন্য খুব জরুরি। তার নাম ভাই গিরিশচন্দ্র সেন। তিনি বাঙালি মুসলমান কোরআন শরীফ অনুবাদ করার আগে, বাঙালি মুসলমান হজরত মোহাম্মদের জীবনী ঘোরতর ভাবে লেখা শুরু করার আগে, হাসান হুসেনের জীবনী লেখা শুরু করার আগে, চার খলিফা, চার আসহাবের জীবনী লেখা শুরু করার আগে তিনি লিখেছিলেন। এবং তার যে ভাষাবন্ধ তৈরি হয়েছিল তা তৎসম। এবং লক্ষ্য করুন, তা একদিকে ব্রাহ্ম সমাজের ভাষা এবং ব্রাহ্ম ধর্ম তো একেশ্বরবাদী, তার সঙ্গে একেশ্বরবাদিতার ধারণায় তো ইসলামের কোনো ভেদ নেই, যে ভেদ হিন্দু ধর্মের সঙ্গে রয়েছে। ফলে যারা আমাদের বাঙালি মুসলমান বুদ্ধিজীবী, তারা কিন্তু বিশেষত ভাই গিরিশচন্দ্র সেন যে তৎসম বাংলার একটা ধাঁচা তৈরি করেছিলেন কোরআন শরীফ অনুবাদের জন্য, হাদিস অনুবাদের জন্য, হজরত মোহাম্মদের জীবনী লেখার জন্য, চার খলিফা এবং হাসান হুসেনের জীবনী লেখার জন্য, এরা কিন্তু সেই বাংলা ভাষা, সেই তৎসম বাংলা ভাষাকে নিলেন। ফলে বুঝতেই পারছেন ওদের মধ্যে দ্বিধা নেই, কারণ ইতোমধ্যে বয়ান নির্মাণের অর্থে একেশ্বরবাদী ধারণা উল্লেখের জন্য ব্রাহ্ম সমাজের মধ্যে এক ধরনের ভাষার চর্চা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করব, এটা কি এরকম ভাবে অটুট থাকতে পারে? কারণ আসলে আমরা দেখব যে এই ইতিহাস রচনার মধ্যে, এই জীবনী রচনার মধ্যে তো বিরাট একটা আবেগ নির্মাণের চেষ্টা। সকলে তো কোরআন শরীফ, সব পাঠক তো কোরআন শরীফ পড়ে মুখস্থ করছেন না। এখানে এই জাতীয়তাবাদ, এই আধুনিকতা, এই পাঠক সমাজ নির্মাণের জন্য আখ্যানের উপস্থিতি খুব জরুরি ছিল। যে আখ্যান দোভাষীর যে কিস্সা কেচ্ছা নির্ভর যে আখ্যান, তা থেকে ভিন্ন। এখানে কারবালার কাহিনী একটি আধুনিক কাহিনী, যেটা মীর মোশাররফ হোসেন থেকে আসছে। কিন্তু মীর মোশাররফ হোসেন কিন্তু এই যে হানাফি জনগোষ্ঠী তৈরি হচ্ছে, হানাফি সংস্কার জানি আন্দোলন, তাতে তার এক ধরনের প্রতিগ্রহণ পাঠক তৈরি হচ্ছে কিন্তু হিন্দু সমাজে। এবং পরবর্তীকালে আমরা দেখব যে যারা পুঁথি পড়ছেন, যে সাধারণ মুসলিম সমাজ, তারা সুর করে বিষাদ সিন্ধু পড়েন। কিন্তু আজকে দাঁড়িয়ে যে আধুনিকতার কথা আমরা আলোচনা করছি এই অধিবেশনে, সেখানে কিন্তু মোটেই মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুকে ভালো চোখে দেখা হয়নি। সেটা যারা ইতিহাস রচনা করছেন তারা, যারা জীবনী রচনা করছেন তারা, এবং যারা পরবর্তীকালে কারবালা কাব্য নিয়ে, কারবালার কাহিনী নিয়ে কাব্য রচনা করবেন, কায়কোবাদ থেকে শুরু করে আব্দুল বারী থেকে শুরু করে অন্যান্যরা, তারা মোটেই বিষাদ সিন্ধুকে ভালো চোখে দেখবেন না। এর একটা আমার খুব, আমি স্পেকিউলেট করেছি একটা কারণ, সেটা প্রশ্নোত্তরে এলে আমরা আলোচনা করতে পারি। আপাতত আমি কিছু আহ ইতিহাস এবং জীবনী গ্রন্থের কথা উল্লেখ করে প্রাথমিকভাবে আমার আলোচনা শেষ করব, কারণ আমি চাইবো, যেটা আমার আব্দুল বারী ভাইয়ের সঙ্গেও আলোচনা হয়েছে, যেহেতু এই বইটা এখনো অব্দি অনেকে পড়ে উঠতে পারেননি, আমরা এই বুক টকটাকে প্রথমে একটা এইরকম আমার যে প্রতর্কগুলি সেগুলি রাখা, সেটা দিয়ে শুরু করব। তারপরে আমরা প্রশ্নোত্তরে যাব। তো আমি দুটি প্রসঙ্গ বলবো। একটা হচ্ছে কিছু বইয়ের নাম, কারণ নিশ্চয়ই যে কাজটা করতে হবে আমাদের সকলকে একসঙ্গে করতে হবে আসলে, সেই জন্য আমি কিছু নাম বলছি। আপনারা আমার বইতে এগুলির দীর্ঘ, খুবই ক্রিটিক্যাল আলোচনা পাবেন। একদিকে রাজনীতির সাপেক্ষে, অন্যদিকে ভাষার আধুনিকতা সাপেক্ষে, অন্যদিকে সংস্কারজানী আন্দোলনের মধ্যে যে মজহাবি বিতর্ক, তার সাপেক্ষে এই আলোচনাগুলি পাবেন। আমি শুধু কয়েকটি নাম বলছি, আহ এবং আমি ফিরে যাব আবার, যে এই লেখকদের আমরা কোথায় রাখবো, কারা আধুনিকতার নির্মাতা, এবং প্রদেশ বলতে কি বুঝি, এই কথা বলে আমি শেষ করব। শেখ আব্দুর রহিম, যিনি সুধাকর গোষ্ঠীর, তিনি খুব গুরুত্বপূর্ণ। তিনি 1867তেই, মানে রেজাউদ্দিন আহমেদ, সৈয়দ আমির আলীর দ্য স্পিরিট অফ ইসলাম, এটি অনুবাদ করার আগেই উনি হজরত মোহাম্মদের জীবন ও ধর্মনীতি নামে একটি জীবনী পুস্তক, ইতিহাস পুস্তক লেখেন। এবং খুবই ইন্টারেস্টিংলি, ঠিক আমির আলী ওর বইতে যেরকম 14টি ফটোগ্রাফ, 4টি ম্যাপ ব্যবহার করেছিলেন, শেখ আব্দুর রহিমকেও আমরা আরবের ম্যাপ, তারপরে হেরা গুহা কোথায় অবস্থিত, তারপরে আলহামরা এই মনুমেন্টের ছবি,
এইগুলো দিতে দেখি এবং আরব দেশের একটি ম্যাপও দিতে দেখি। ফলত আমরা দেখতে পাচ্ছি আধুনিকতার এবং ঐতিহাসিকতার একটি নতুন জায়গা তৈরি হয়েছে। তো এটাও আমার বইতে রয়েছে যে আমরা যখন এই সময়ের হানাফি বুদ্ধিজীবীদের দেখছি, তাদের কাছে ইসলামের ইতিহাস এবং হজরত মোহাম্মদের জীবনের আধুনিকতা এবং ঐতিহাসিকতা কি। এবং পরবর্তীকালে আমি আলোচনায় দেখিয়েছি, যখন মৌলানা মোহাম্মদ আকরাম খান আসবেন, তার এই আধুনিকতার ধারণা, তার ঐতিহাসিকতার ধারণা কিভাবে এই হানাফি বুদ্ধিজীবীদের ঘরানা থেকে আলাদা হয়ে যাবে এবং তার একটা বিরাট জায়গা তৈরি হবে হানাফিদের তাকলিদ ধারায় যে আলোচনা সেইটা সাপেক্ষে এবং তারিকায় মোহাম্মদিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমরা মৌলানা আকরাম খানের মধ্যে এক ধরনের ইজতিহাদি প্রবণতা দেখব। এর সাপেক্ষে কিন্তু এদের জাতীয়ের ধারণা, হজরত মোহাম্মদের জীবন, তার প্রত্যয় দেশ এবং ইসলামের ইতিহাস সব আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু বলাই বাহুল্য, আমি একটা বড় আপনাদের কাছে আমার আলোচনার সূত্রটা দিচ্ছি মাত্র। পুরো বইয়ের যে নুয়ান্সেস, এগুলো আলোচনা করা সম্ভব নয়। 1909 সালে ছাপা হয় মুসলিম প্রতিভা, এবং এইটা মূলত সমস্ত বই যা ইসলামের ইতিহাস, হজরত মোহাম্মদের জীবন, চার খলিফার জীবন, বুঝতেই পারছেন তারপরে অবশ্যম্ভাবী হয়ে পড়ে কারবালার কাহিনীকে আনা। সেটা আনা হবে। তারপর প্রথম যে সিভিল ওয়ার থেকে শুরু করে কারবালার যুদ্ধ পর্যন্ত এটাকেই ইসলামের আভ্যন্তরীণ দ্বন্দ্বের একটা চেহারা এবং তার নিরসন বলে ভাবা হবে, এবং এরা নানা রকম যেটাকে বলা হয় পোয়েটিক লাইসেন্স নেবেন এইটার নিরসন করার জন্য, এই দ্বন্দ্বটা নিরসন করার জন্য। হাজার একটা ইতিহাস বইয়ের নাম ওরা করলেই তারিখুল ইসলাম থেকে শুরু করে ওরা অনেক সময় কিন্তু একটা পোয়েটিক টুইক তৈরি করবেন ওদের মতো করে খেলাফতকে একটা রকম সুস্থ এবং সুস্থিত জায়গায় রাখার জন্য। শেখ আব্দুল জব্বার ইনি খুবই গুরুত্বপূর্ণ। এর লেখা মক্কা শরীফের ইতিহাস 1906, 1907 ইসলাম চিত্র ও সমাজ চিত্র, এবং 1907 উনি মদিনা শরীফের ইতিহাস লেখেন। আম, ওর লেখা ইসলাম চিত্র সমাজ চিত্র থেকে আমি দুটি অংশ একটু পড়ে শোনাতে চাই, কারণ আমি এত পাঠের কথা বলছি কিন্তু কোনো টেক্সটের রেফারেন্স দেওয়ার সুযোগ পেলাম না। উনি 1907 বলছেন, জাতীয় কথাটার প্রাদুর্ভাব একটু দেখবেন। জাতীয় গৌরব, জাতীয় উন্নতি এবং জাতীয় জীবন গঠন করিবার একটি প্রধান উপাদান একতা, কিন্তু উহা সমাজের সহিত দৃঢ়রূপে সংলিপ্ত। অতএব সমাজ ত্যাগ করিলে জাতীয় উন্নতির আশা সুদূর পরাহত। একটা জিনিসই খালি খেয়াল করুন, শেখ আব্দুর রহিম থেকে মৌলানা মোহাম্মদ আকরাম খান, এদের অপূর্ব বাংলা তৎসমের দখল। এদের মধ্যে অনেকেই কিন্তু নিজের চেষ্টায় এই ভাষাটা শিখেছেন। মুন্সি নইমুদ্দিন, যিনি প্রথম কোরআন অনুবাদ করেন, উনি তো কোনো সেকেন্ডারি স্কুলে যাননি, ওর তো তথাকথিত ইসলামিক স্কলারশিপে ওর শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কিন্তু ওর বাংলা একদম মানে ত্রুটিবিহীন তৎসম বাংলা, যার মধ্যে উনি আরবি আর ফার্সিকে ইসলামের ভাব প্রকাশের জন্য রাখছেন। আরেকটি অংশ পড়ছে, এই ইসলাম চিত্র সমাজ চিত্র গদ্যে লেখা, কিছুটা পদ্যে লেখা। এবং গদ্যে এক ধরনের যেটাকে বলতে পারি আমরা ডিসকার্সিভ উচ্চারণ, যেখানে আমরা মতাদর্শগত আলোচনা এবং একটা আহ্বান পাচ্ছি। আর পদ্যের অংশে খুবই আবেগবহুল একটি ডাক। সেদিন ফিরিয়া পুনঃ আসিবে কি আর, যেদিন ইসলাম ছিল বরেণ্য সবার, সেদিন ফিরিয়া কি গো আসিবে কি আর। লক্ষ লক্ষ বীর দক্ষ ইসলাম রক্ষণে, অরপিত হর্ষে শির ভীম রণাঙ্গনে, বাড়ি ঘর সব ছাড়ি কত শত জন আর, দূর দেশে গিয়া ধর্ম করিত প্রচার, সেদিন ফিরিয়া পুনঃ আসিবে কি আর। খেয়াল করুন, এই যে পুনঃ কথাটা, ইতোমধ্যে কিন্তু 1907, 1860 থেকে বাঙালি হিন্দু জনপরিসরে, সেটা কাব্যে হোক, গদ্যে হোক, সন্দর্ভে হোক, এই যে পুনর অর্জন সেটা তৈরি হয়ে গেছে। তো ইসলামের আধুনিক জনপরিসর নির্মাণেও কিন্তু হৃতগৌরব আর তার পুনরুদ্ধার হয়ে দাঁড়াবে মূল সমীকরণ। আর একটা কথা, আহ, সেটা হলো যে তাহলে আমরা যে ব্যক্তিরা এই আধুনিকতা নির্মাণ করছেন তাদেরকে কি করে রাখবো। এই যে আমি একটা স্পেকট্রামের কথা বলছি, একটি বাক্যে বলবো, আমরা যে যার সম্বন্ধে আমি আলোচনা করার তো বলাই বাহুল্য সময় পেলাম না, কিন্তু আমাদের যে আলোচনাটা থাকবে
তা হলো আহ, আবু বকর সিদ্দিকী, পীর আবু বকর সিদ্দিকী এবং ফুরফুরা শরীফ। আমরা 1920-র সময় থেকে, যখন থেকে তরুণ বঙ্গভঙ্গ রদ হয়ে যাচ্ছে, মুসলিম লীগ একটা জায়গা পাচ্ছে, খিলাফত আন্দোলন শুরু হচ্ছে, সেই সময় থেকে আমরা ক্রমশ পীর আবু বকর সিদ্দিকীর একটা উত্থান দেখতে পাবো। এবং আমি জাস্ট বলছি, আপনারা লক্ষ্য করুন এর মুরিদদের প্যাটার্ন থেকে। প্রথমত আহ, শহীদুল্লাহ, মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি একজন ভাষাতত্ত্বের স্কলার, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বে এমএ এবং গবেষক। তারপর ফ্রান্সের সোবন বিশ্ববিদ্যালয় থেকে ইনি ডিলিট পেয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বুদ্ধিজীবী। তিনি পীর আবু বকর সিদ্দিকীর একজন নির্বাচিত খলিফা। দুই, রুহুল আমিন, যিনি কিনা বসিরহাটে তিনি জন্মেছেন, এবং তিনি আবু বকর সিদ্দিকীর যে ওয়াজ, সেগুলো লেখার জন্য এবং তার যে বক্তব্য, সেগুলি সারা বঙ্গদেশে প্রচার করেছেন। তিনি এই যে নতুন হানাফি জনপরিসর তৈরি হচ্ছে, যে হানাফি জাতীয়তা, তার একটি মূল চরিত্র। এবং যখন আমরা হানাফি আর আহলে হাদিসের মধ্যে দ্বন্দ্ব দেখব, রুহুল আমিন আর আহলে হাদিসের বাবর আলীর মধ্যে সাংঘাতিক আমরা বিতর্ক দেখতে পাবো, এবং অন্যান্য নানা জনের মধ্যেও। তৃতীয়ত আমি আর দুজনের নাম করব। একজনের নাম আব্দুল বারী কবিরত্ন, যিনি সেকেন্ডারি স্কুলে সংস্কৃত পড়াতেন। এবার বুঝতেই পারছেন তার মানে, যিনি কারবালা কাব্য লিখেছেন, যিনি ইসালে সওয়াব লিখেছেন, তিনি আবার সংস্কৃত পড়াতেন। তো আপনারা বুঝতে পারছেন জ্ঞানের মাত্রাটা তার। এবং কাজী আমিনুল হক নামে একজনকে, যিনি দোভাষীতে কারবালা পুঁথি লিখেছেন। ফলে আপনারা দেখুন কি বিরাট একটা শ্রেণী বিন্যস্ত জায়গা থেকে, কখনো ভাষার দিক থেকে, কখনো পড়াশুনোর দিক থেকে, কখনো পেশার দিক থেকে, কখনো তাদের সংস্কার জানি ইসলামে তাদের পজিশনের জায়গা থেকে, কত রকমের মানুষ এসে এই জাতীয়ের বোধটা নির্মাণ করার চেষ্টা করছেন। শেষ আমার পয়েন্ট, যে আমরা তো বাঙালি মুসলমানকে নিয়ে আলোচনা করছি। তার মানে কি আমরা একটা পুরনো অঞ্চল কি, বাংলা কি, বাঙালি মুসলমান কি বলে একটি নির্দিষ্ট আত্মপরিচয়ের দিকে তাকাচ্ছি খালি? মানে এইটা, আমরা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড, যারা বাঙালি মুসলমান এবং বাঙালি মুসলমান নিয়ে ইন্টারেস্টেড, যারা বেঙ্গল নিয়ে ইন্টারেস্টেড, শুধু তাদের মধ্যেই রয়েছে। মানে আমরা কি এক ধরনের এরিয়া স্টাডিজ করছি? আমরা কি শুধু বঙ্গকে পড়ছি? এটা কি আমরা বাংলা সাহিত্যেরই একটি রূপ বলে পড়ছি? সেখানে আমি আমার একটি বক্তব্য রাখতে চাই, যে বরং আমরা বাঙালি মুসলমানের জনপরিসর, বাঙালি মুসলমানের আধুনিকতা এবং জাতীয়তা, এইটা বুঝতে গিয়ে আমরা আসলে, যেটা ন্যাটালি কোচ বলছেন, যে আমরা আসলে একটা ক্রিটিক্যাল এরিয়া স্টাডিজ করছি, যেখানে এরিয়া আমাদের বঙ্গ তো অবশ্যই একটি প্রাদেশিক জায়গা, কিন্তু সেইটা যে পরিসর, তা মতাদর্শগতভাবে এবং তা সাহিত্যের সার্কুলেশনের মধ্যে এবং ভাষা ব্যবহারের মধ্যে, তা আসলে প্রদেশ বলতে, এরিয়া বলতে, অঞ্চল বলতে যে সীমাবদ্ধতা, তার থেকে অনেক বিস্তৃত, নানামুখী। যেমন আজকে যদি আমরা বাঙালি মুসলমানের রচনাকে, কোরআন শরীফের বাংলায় অনুবাদ থেকে কায়কোবাদের মহরম শরীফ পর্যন্ত পড়তে চাই, ফ্রান্সেসকা ওরসিনি অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করেননি, কিন্তু এটাকে আমরা বিশ্ব সাহিত্য বলে পড়তে পারি। যেটা দিয়ে আমি আমার বইটা শেষ করার চেষ্টা করেছি, যেটা আমার আলোচনা করার ইচ্ছে আছে, মৌলানা মোহাম্মদ আকরাম খানের মোহাম্মদী পত্রিকা ধরে এবং কোরআন অনুবাদের জায়গা ধরে, যে আসলে এগুলি প্রত্যেকটি বিশ্ব সাহিত্যের অন্তর্গত, আঞ্চলিক কিছু শুধু নয়। যদিও তা অঞ্চলের নানা দাবি এবং বাঙালি হিসেবে যে আত্মপরিচয় গঠন, তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু এটা আসলে প্রদেশ বিশ্বের সঙ্গে, প্রদেশ অতিদেশের সঙ্গে জড়িত। সেটা ভাষা ব্যবহারের দিক থেকে, সেটা জনপরিসরকে কিভাবে দেখব তার দিক থেকে। আমি তো টেক্সটের আলোচনায় তো যাওয়া সম্ভব নয়, কিন্তু আমি আমার বইতে দেখিয়েছি এই লোকাল, আমাদের বঙ্গ কিভাবে বারবার বঙ্গের বাইরের, হয়তো কখনো উত্তর ভারত, উর্দু ভাষা, কখনো উর্দু ভাষীদের দ্বারা অনুদিত যে আরবি ফার্সি গ্রন্থ, বা সরাসরি আরবি ফার্সি গ্রন্থের অনুবাদ, সেইগুলো দ্বারা আমাদের এই চেতনা, বাঙালি মুসলমানের জাতীয়তাবাদী চেতনা নির্মিত হচ্ছে। ফলে এটি শুধু একটি প্রাদেশিক আঞ্চলিক ঘটনা নয়, এটির নানা বিভব আছে। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুক্রিয়া। আমি আমার
প্রাথমিক যে প্রস্তাব সেটা এখানে শেষ করছি।